আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিসিবিতে আসবেন উপদেষ্টা হিসেবে, তার আগে আধা ঘন্টা আগে থেকে তামিম ইকবাল গিয়ে বিসিবিতে বসে আছেন তাকে রিসিভ করার জন্য। যখন শেখ হাসিনা 5ই আগস্টে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তার একদিন আগে মানে 3 তারিখে, আমি 4 তারিখ, 3 তারিখে সে গণভবনে দেখা করতে গেছে। ওর উদ্দেশ্যটা কি ছিল? ফুটবল এবং বাংলাদেশের চলচ্চিত্র, এই দুটো সেক্টরই আসলে পিছিয়ে পড়ার মূল কারণটা যুগের সাথে তাল মেলায়নি। যে বিসিবির ওই সময় ইসমাইল হায়দার মল্লিক, মানে পাপন সাহেবের ডান হাত বাম হাত ছিলেন, ওনারাই নির্ধারণ করে দিতেন যে কোন দলটা আজকে জিতবে। আমি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ওই লেভেলের কথা বলছি। কোন দলটা চ্যাম্পিয়ন হবে টস করে হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের কাছে সাকিব হচ্ছে একটা আইকন, আমি সাকিব হতে চাই। ওই সময় সাকিব যে ছবিটা দিল, সেটার উদ্দেশ্যটা কিন্তু খানিকটা ওই সময় চলমান আন্দোলনকে ইগনোর করা। মাশরাফি আওয়ামী লীগের এমপি হয়েছে, এলাকাতে ভালো কাজ করেছে, তারপরেও মাশরাফির প্রতি মানুষের যে লোকটা এখন কট্টর, কি বলবো, যে সাকিবকে দেখতে পারে না, সে কিন্তু আবার মাশরাফির প্রতি একটা সফট কর্নার আছে। মানুষের ভেতরের যে মানে কি বলবো, যে আবেগটা বা নিজের ভেতরের যে কথাটা, ওইটা যখন প্রকাশ করছে, যখন তার বিরুদ্ধে যাচ্ছে, নেগেটিভ যাচ্ছে, তখন বলছেন বড বাহিনী। আবার এই মানুষই যখন তামিম ইকবালের একটা ইনিংস নিয়ে প্রশংসা করবেন, তখন বলছেন এরা আমার হচ্ছে জান প্রাণ। এইটা তো হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাপ সালাপে পডকাস্টের আজকে একটা বিশেষ এপিসোড। আমরা আসলে কখনো বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি নিয়ে আগে কখনোই কথা বলা হয় নাই, নানা রকম ইস্যুতে কথা বলার পরও। তো আমরা ভাবলাম যে আমাদের দেশে আসলে ক্রীড়ার সাথে মানুষের এত বেশি সম্পৃক্ততা, এই সেক্টরটা নিয়ে কথা বলা দরকার। তো সেই সুবাদে আমাদের ক্রীড়া সাংবাদিক আবু সাদাত ভাইকে নক দেয়া, এবং ভাই সমজিতে রাজি হয়েছেন। অনেক ধন্যবাদ ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মানে আমি অত বড় কোনো সাংবাদিক না, স্পোর্টস নিয়ে কাজ করি দীর্ঘদিন, ওই অভিজ্ঞতাটুকুই আছে। জি ভাই, মানে আমাদের বেসিক্যালি যেসব জনমনে যেসব প্রশ্ন, সেই সব প্রশ্নই আসলে আপনাকে করব। কোনো প্রশ্নই আমার নিজের না আসলে। ওকে। সোশ্যাল মিডিয়ায় দেখি, বিভিন্ন কন্টেন্টে দেখি, সেই ধরনের প্রশ্ন আর কি। তো আমরা একদম শুরু থেকে শুরু করতে চাই ভাই। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা, স্কুল কলেজ, এগুলো নিয়ে যদি একটু বলতেন। আমার জন্ম হচ্ছে পাবনা জেলায়। পাবনার একটা থানা আছে, সেটা হচ্ছে চাটমোহর থানা, চাটমোহর উপজেলা যাই বলি। তারও আর একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেই ধানকুনিয়া, অনেকেই হয়তো চিনবে না। তো সেখানে জন্ম। আর বড় হয়, স্কুলটা আমার পাবনার চাটমোহরে। স্কুল শেষ করেছি ওখান থেকে। কলেজটা, মানে আমি যে স্কুলে পড়েছি, স্কুলটা অনেক ঐতিহ্যবাহী স্কুল, অনেক পুরনো স্কুল, প্রায় 200-250 বছর স্কুল। পরে কলেজটা আমার ঢাকা কলেজ। ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি। তারপরে তো কর্মজীবন শুরু এভাবেই। মানে আমার আমি যখন স্টুডেন্ট, অনার্সে থাকা অবস্থাতে, অনার্স বোধহয় থার্ড ইয়ারেই আমি আসলে সাংবাদিকতা শুরু করি। তারপরে ধীরে 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 চলছে তো মোটামুটি, আপনি পত্রিকা, কোন টেলিভিশন। সাবজেক্টে ছিলেন ঢাকা আমি ভার্সিটিতে? মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ঢাকা ইউনিভার্সিটিতে। অনার্স মাস্টার্স দুটোই একই ডিপার্টমেন্ট থেকে, ওখান থেকে তো শেষ করে আপনি তারপর। থার্ড ইয়ারে থাকতে বললেন জার্নালিজম শুরু করেছিলেন, আনুমানিক সেটা কত সালের দিকে? এটা আমি, আমার সেশনটা, ইউনিভার্সিটির সেশন হচ্ছে 97-98। তো ওকে আমি ওকে। 97 থেকে ধরলে থার্ড ইয়ার, তো এটা 2000, 2001। 2000 সালে। তার আগে মানে সেকেন্ড ইয়ার থেকে আমাদের একটা গ্রুপ ছিল, ব্যাচ যদি বলি, আমাদের ব্যাচে অনেকেই মানে একেবারে সেকেন্ড ইয়ার থেকেই মোটামুটি সাংবাদিকতার দিকে ঝুঁকে যাওয়া, বিভিন্ন জায়গায় লেখালেখি। আর আমার আগে থেকেই মানে সাংবাদিকতা পড়ারও আগে থেকে স্পোর্টস এর প্রতি আলাদা রকম এক ধরনের আগ্রহ বলি। খেলাধুলা ভাল লাগতো, খেলতে পারতাম না, ওরকম কোনো আচ্ছা আচ্ছা, খেলোয়াড় ছিলাম না, কিন্তু কিন্তু আগ্রহী ছিলেন। ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর যে ব্যাপারটা আছে, আচ্ছা যে খেলতে না পারি অন্তত খেলার সাথে সম্পৃক্ত থাকা জি। যায় কিভাবে, ও থেকেই আসলে আসা। এবং ওই ফার্স্ট ইয়ারের পর থেকে, সেকেন্ড ইয়ার থেকে আমাদের একটা গ্রুপ করে আমরা, যে পত্রিকায় কোথায় লেখা যায়, তখন আমরা খুঁজে খুঁজে বের করলাম ক্রীড়া লোক নামে একটা পত্রিকা, এখনো বের হয়। এটা আচ্ছা শুধুমাত্র স্পোর্টস বেসড, পাক্ষিক একটা পত্রিকা। ওই পত্রিকাতে আমরা গিয়ে যে আমরা লিখবো কি কি ইস্যুতে, তখন ওখানে মাহবুবুল হাসান নিরু নামে একজন ছিলেন। উনি ক্রীড়া লোক দেখতেন। রোববার নামে একটা পত্রিকা বেরোতো, দৈনিক ইত্তেফাকের আন্ডারে কিন্তু এগুলো। ওই সময় ওখান থেকে আসলে লেখালেখিটা শুরু। একটা লেখা পাবলিশ হলে অন্যরকম আনন্দ, রে বাবা আমার একটা লেখা পাবলিশ হয়েছে। এবং অবাক করার বিষয়, আমি ওই সময় যখন মানে মূল সাংবাদিকতাতে ঢোকার আগে যখন এইগুলো লেখালেখি করতাম, বিভিন্ন রোববার বলেন, ক্রীড়ালোক, বিচিত্রা, এরকম বিভিন্ন যে সাপ্তাহিক বা পাক্ষিক যে পত্রিকাগুলো আছে, এগুলোতে লিখলাম। ওই পত্রিকাগুলো আমার কাছে সংগ্রহে এখনো আছে, অনেকগুলো আছে পুরনো। তো অলমোস্ট প্রায় 2000 সাল থেকে আপনি সাংবাদিকতার সাথে।
আর আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে জেনজি, মানে তাদের অলমোস্ট বয়সের সমান হচ্ছে আপনার সাংবাদিকতার বয়স আসলে। তো একটা লম্বা ক্যারিয়ার বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের অনেক চড়াই উতরাই আপনার নিজের চোখের সামনে দেখা। তো আশা করি একটা ভালো ওভারভিউ পাবো আপনার থেকে। তো আশা করি আমরা আমার যদি অভিজ্ঞতা থেকে হয়তো ভুলভ্রান্তি মানে নিজে যেটা দেখেছি এই অভিজ্ঞতাগুলো আপনাদের আচ্ছা, সঙ্গে শেয়ার করতে পারবো। তো আমি আসলে এই প্রশ্নটা করার আগে আপনি আনসারটা দিয়ে দিচ্ছেন যে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আসলে সাংবাদিকতা তো অনেক জায়গা আছে, সবগুলো জায়গা থাকতে আপনি স্পোর্টস কেন বেছে নিলেন? তো সেটার আনসার আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। তো আপনার ক্যারিয়ারের যেটা থার্ড ইয়ার থেকে সাংবাদিকতা শুরু হয়, অফিসিয়াল যাত্রাটা আহ, কোন চ্যানেল থেকে এবং কত সালে কিভাবে শুরু হলো? আমার পত্রিকা দিয়ে শুরু। পত্রিকা ওই সময় আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টে একটা ব্যবস্থা করেছিল, এটা অনার্স শেষে মানে মাস্টার্সের আগে সে একটা ইন্টার্নশিপের মতো, যেটা মেডিকেল স্টুডেন্টরা করে, কিন্তু আমাদের ওই সময় ডিপার্টমেন্ট থেকে, এটা ঢাকা ইউনিভার্সিটির মানে অনেক ভালো ভালো হয়তো সায়েন্সের ডিপার্টমেন্টগুলোতে আছে, কিন্তু কলা ভবনের ডিপার্টমেন্ট আমাদের জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে আমাদের ব্যাচ দিয়েই সম্ভবত শুরু, আমি যদি ভুল না করি, ইন্টার্নশিপের ব্যবস্থা করলো। তো আমি যুগান্তরে ইন্টার্নশিপ করেছিলাম, এবং যুগান্তরে যখন কাজ করলাম ইন্টার্নশিপ, ওটা ছিল 2 মাসের, হ্যাঁ 2 মাসের। এবং ওই সময় আমরা স্টুডেন্টরা, ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে আমাদের 5,000 5,000 10,000 টাকা দিয়েছিল। এটা অনেক বড় একটা ব্যাপার ছিল যে ওই সময়ে টাকা দিচ্ছে ডিপার্টমেন্ট থেকে, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, সেখান থেকে আমরা ইন্টার্নশিপ করছি। তো যুগান্তরের সাথে একটা ভালো রিলেশন হলো, যুগান্তরে লেখালেখি, তারপরে ওখানে কিছুদিন কন্টিনিউ করলাম। এরপরে ডিপার্টমেন্ট তো আর টাকা দিচ্ছে না, আমাকে তো আসলে চলতেও হবে যদি সাংবাদিকতা করতে চাই। তখন একটা পত্রিকা, দৈনিক খবরপত্র নামে একটা পত্রিকা ছিল। তখন এটা হচ্ছে যে প্রেস ক্লাবের উল্টো দিকটায়, ওখানে ভেতরের একটা বিল্ডিং এ, ওখান থেকে ছাপা হতো, ওখানে কাজ করতাম। দৈনিক খবরপত্রে কাজ করতে করতেই বোধহয় 6 থেকে 7 মাস কাজ করেছিলাম। তারপরে একজন বড় ভাইয়ের মাধ্যমে আমি আসলে খোঁজটা পেলাম। বড় ভাইয়ের মাধ্যমে খোঁজ পাওয়ার আগে আমার বন্ধু ছিল সজল জাহিদ, ও এখন নগদে বড় চাকরি করে। তো ওই বলেছিল যে তোর টিভিতে কাজ করার ইচ্ছা, টেলিভিশনে লোক নেবে, এনটিভিতে লোক নেবে, যোগাযোগ কর। পরে এনটিভির স্পোর্টস এডিটর ওই সময় ছিলেন খোকন ভাই, কিন্তু দদুল ভাইও কাজ করতেন, নাসিমুল হাসান দদুল নামে একজন আছেন, উনি এখন নেই এনটিভিতে। উনার সাথে যোগাযোগ করলাম, উনি মোটামুটি ব্যবস্থা করে দিলেন। মানে ওই চাকরিটাও খুব ভাবে হঠাৎ করেই পেয়ে যাওয়ার মতো অবস্থা, যে এখানে খবরপত্রে কাজ করলাম 5-6 মাস, সেখান থেকেই এনটিভিতে ঢোকা। এনটিভিতে ঢুকলাম হচ্ছে 2005 পাঁচে, আচ্ছা, দুই মানে হাজার মাস্টার্স পাঁচের করার একটু আগে, পরপরই। 2005-এর আগে। তো আগেই, হ্যাঁ 2005-এর আগে ওখানে এনটিভিতে ঢুকলাম। এনটিভিতে একটা না অনেক দিন ছিলাম, 2011-12 সাল পর্যন্ত ছিলাম, 12 সাল পর্যন্ত ছিলেন, একটা আচ্ছা। না 7 বছর। তো আপনাদের তো আসলে ওই সাংবাদিকতার ক্ষেত্রে তো এটা কি কোনো ভাগ থাকে যে অমুক ক্রিকেট কভার করবে, অমুক ফুটবল কভার করবে, নাকি সবারই সমান সবকিছুই কভার করতে হয়? বেসিক্যালি আমি যখন এনটিভিতে জুনিয়র রিপোর্টার হিসেবে ঢুকলাম, তখন তো আমি নতুন টেলিভিশন, তখন এনটিভি খুব মানে প্রতিষ্ঠিত চ্যানেল এবং বাংলাদেশের লিডিং চ্যানেলের একটা। তো স্বভাবতই ওখানে স্পোর্টস টিমে আরো অনেকে আমার চেয়ে সিনিয়র, প্রত্যেকেই, নাসিমুল হাসান দোদুল, পরাগ আরমান, সাইফুর রহমান খোকন স্পোর্টস এডিটর, কাজী তাপস, ওনারা প্রত্যেকেই স্পোর্টস, আমি হচ্ছে একেবারে মোস্ট জুনিয়র। স্বভাবতই যে কাজগুলো হয়তো ওনারা করছেন না বা করবেন না, সেই কাজগুলো আমাকে। আর আমি যখন ঢুকি ওই সময়টাতে ফুটবলটা বাংলাদেশের আসলেই একেবারে অবহেলিত অবস্থাতে, কেউ হুম। যেতে চায় না, ওই রিপোর্টিংটা কেউ করতেই চায় না। তো খুব স্বাভাবিকভাবেই যারা সিনিয়র আছেন তারা আগে থেকেই ক্রিকেট বিটটা করেন, ক্রিকেটটা ফলো করেন, ওটাই করেন। তো স্বভাবতই ওইদিকে যখন আমি ওইদিকে চান্সটা পাবো না, মাঝে মধ্যে যেদিন হয়তো কোনো অ্যাসাইনমেন্টে অন্য কেউ যাচ্ছে না, সেই দিন আমার সুযোগটা আসলে হয়তো ক্রিকেটের অ্যাসাইনমেন্টে যাচ্ছে, কিংবা ছোটখাটো যে বিষয়গুলো আছে। কিন্তু আবার খোঁজ খবর রাখতে হবে, প্রত্যেকেই খোঁজ খবর রাখতে হবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ওই ব্যাপারটা ছিল। তো এরকম ভাগ থাকে বিভিন্ন, মানে স্পোর্টসেই যদি বলি যে হ্যাঁ, ক্রিকেটের জন্য যারা একেবারেই ডেডিকেটেড, যে তারা ক্রিকেটের খোঁজ খবরটাই বেশি রাখে। বাংলাদেশে এখন তো আসলে প্রত্যেকটা টিভি চ্যানেল বলেন, পত্রিকাতে বলেন, আলাদা আলাদা বিটই হয়ে গেছে। ফুটবল বিটে কাজ করে কারা, ক্রিকেট বিটে কাজ করে কারা, বা ওভার ডেস্কে কাজ করে কারা, এরকম বিভিন্ন ভাবে আলাদা আলাদা ভাগ করা আছে। এটা মানে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলেই আছে, কিন্তু আবার প্রত্যেকেই প্রত্যেক কাজের দক্ষ। মানে একজন ফুটবল বিটে কাজ করার জন্যই ক্রিকেটের পারবে না, আর একজন ক্রিকেট বিটে কাজ করার জন্য ফুটবলের রিপোর্ট করতে পারবে না, ব্যাপারটা তা না, প্রত্যেকেই পারে, কিন্তু বিশেষ ভাবে আসলে গড়ে ওঠার জন্য এই ব্যবস্থাটা আছে আগ্রহের বলে। জায়গা থেকে হয়তো বা। আচ্ছা, আমরা যদি আসলে বলি যে মানে বাঙালির প্রথম প্রেম তো আসলে ছিল ফুটবল, তো এইটা আস্তে করে ক্রিকেটের দিকে একটা শিফট হয়ে গেল। তো এই শিফটের কারণটা কি হলো এবং এই ফুটবলের এই অধপতনের কারণটা আপনি কি মনে করেন?
প্রথমে প্রেমের কথা বললেন, আসলে ওই যে তাহলে আমি আর একটু যুক্ত করে যাই যে মানে বাঙালির প্রেম হয়েছে হচ্ছে ইয়ের সাথে, ফুটবলের সাথে, কিন্তু ফুটবলের বিয়ে সাথে। হয়েছে মানে আচ্ছা আচ্ছা, ক্রিকেটের সাথে, ক্রিকেটের ব্যাপারটা সাথে। ওইরকম হয়ে গেছে। এটা ফুটবলের অধপতন বা ক্রিকেট এসে, ক্রিকেটের সেই 97 এর আইসিসি ট্রফি জয়ের পরেই তো আসলে একটা চারদিকে উন্মাদনা শুরু হলো যে আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলাম, কি চমৎকার খেললো, সারা দেশ আসলে একতাবদ্ধ হয়ে গিয়েছিল। তো ক্রিকেটের উত্থান, একই সঙ্গে ফুটবলের আবার পতনটা কেন হলো? ফুটবলের ওই সময়টা ট্রানজিশনাল একটা পিরিয়ড, যখন একটা খেলা উঠছে বা খুব ভালো করছে, তখন অন্য খেলাও একই সাথে যাতে আবার ওটা মানে সমান্তরাল থাকে বা উঠতে পারে, ওই পরিকল্পনাটা লাগে, ওই রকম একটা ভিশন লাগে। তো বাংলাদেশের আসলে ফুটবলের ওইটা ছিল না। এটা না থাকার ওই সময় সুলতান আহমেদ টুকু বোধহয় ইয়ে ছিলেন, বিএফএফ এর প্রেসিডেন্ট, বা তারও আগে হারুনুর রশিদ ওনারা ছিলেন। আসলে তারা কোনো সঠিক পরিকল্পনায় কখনোই এগোয়নি। এর একটা ইয়ে দিকটা হচ্ছে যে মূল যে ব্যাপারটা আপনার, যারা ওই সময় ফুটবলটা পরিচালনা করতো বা আমাদের দেশের আমরা যে ফুটবলের সোনালী সময় বলি, সেই কাজী সালাউদ্দিন, আহ, এনায়েত বা সালাম মুর্শিদি, অনেক বড় বড় মনিম মুন্না, এরকম তারকা খেলোয়াড়দের আমরা যাদের চিনি বা জানি, প্রত্যেককেই কিন্তু আসলে বাংলাদেশের ফুটবলটাই হয়েছিল কি বলবো, ন্যাচারাল ট্যালেন্ট এসছে বিভিন্ন সময়ে। আবার ওই সময় হুম, ওভারঅল আসলে বাংলাদেশে ফুটবল লিগটা জমজমাট ছিল, সবকিছু মিলে মানে কি বলবো, আলাদাভাবে কোনো প্রাতিষ্ঠানিক ভাবে যে যাওয়া, যে এই খেলাটা হচ্ছে, দুনিয়া কোন দিকে এগোচ্ছে, সেখান থেকে আসলে আমরা পিছিয়ে পড়ছি কিনা। আমি যে একটা উদাহরণ দিই যে বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশের চলচ্চিত্র, এই দুটো সেক্টরই আসলে পিছিয়ে পড়ার মূল কারণটা যুগের সাথে তাল মেলায়নি। যখন যারা ফুটবলের ওই সময়টাতে চেয়ারে বসেছিলেন, যাদের পরিকল্পনা নেওয়া উচিত ছিল যে দুনিয়ার ফুটবলটা কিভাবে এগোচ্ছে, আমাদের চেঞ্জটা কিভাবে হবে, প্রত্যেকে ধরেই নিয়েছিল যে ন্যাচারাল ট্যালেন্ট সবসময় আসবে, আমাদের ফুটবলটা এইভাবেই। কিন্তু দুনিয়াতে তো এখন আর ওই রকম নাই, প্রত্যেকটা সেক্টর ওয়াইজ একাডেমিতে চলে গেছে, মানে ইনস্টিটিউশনাল যে ব্যাপারটা আছে ওই দিকে যেতে হবে, যেটা যায়নি। এবং একইভাবে দেখেন বাংলাদেশের ফুটবল যেমন যায়নি, চলচ্চিত্রও যায়নি, কিন্তু যে সেক্টরগুলো ওইভাবে গেছে, যে পৃথিবী এইভাবে এগোচ্ছে বা উন্নত দেশগুলো আসলে এই সেক্টরটাতে কিভাবে ভালো করছে, তারা যখন ওই সেক্টরে ওইভাবে এগিয়েছে তখন ওই জিনিসগুলো এগিয়েছে। কিন্তু ফুটবলে ওই ব্যাপারটা মানে ওই সময় হয়নি, ইভেন আশ্চর্যজনকভাবে হলেও সত্য যে এখনো ওই শোনো কাজটা না। হচ্ছে না, যেটা আচ্ছা, খুবই মানে ন্যাচারাল ওয়েতে যে আগাচ্ছে আগাক, দেখি আমাদের বোধহয় এভাবেই চেঞ্জ হবে। কিন্তু এটাও কোনো আসলে সলিউশন না, আপনাকে একটা মানে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। মানে যেটা আমাদের প্লেয়ারদের কারো কারো যে ন্যাচারাল ট্যালেন্ট, সেটা দেখিয়ে তারা আসলে জায়গা করে নিচ্ছে। তাদের যে একটা গ্রো আপ দরকার, তাদের যে একটা পাইপলাইনের থ্রুতে তারা ছোট থেকে বড় হবে এবং ম্যাচিওর হবে, সেই প্রসেসটা আসলে নেই বলতে চাচ্ছেন আপনি? এক্স্যাক্টলি ওই, হ্যাঁ ওইটা তো নেই। সাথে হচ্ছে যে ন্যাচারাল ট্যালেন্টই তো মানে প্রত্যেকে তো আসলে কোনো খেলোয়াড়কেও হঠাৎ করে হাতে ধরে, ধরে না না না। আমাকে বা আপনাকে একজন কোচ এসে বললো 5 বছর বয়সে যে তোমাদের খেলোয়াড় বানাবো চলো, এটা তো হবে না। আমাদের মধ্যে ওই ন্যাচারাল ব্যাপারটা থাকতে হবে যে আমি ফুটবলটা খেলতে পারি, ক্রিকেটটা খেলতে পারি, আমার মধ্যে আলাদা একটা প্রতিভা আছে। ওই প্রতিভাটাকে মানে পলিশ করবে সেই কোচদের কাজ বা একাডেমির কাজ, ওই ওই কাজগুলো থাকে। তো ওই ব্যাপারটা আসলে নেই। আপনি ফুটবলের দিকে তাকান, ক্রিকেটের একটা ক্রেজ তৈরি হয়েছে। ওই যে বললাম যে ফুটবলের একটা সোনালী সময় ছিল যেখান থেকে অনেক প্লেয়ার বের হয়েছে, এখন ক্রিকেটের ওই অবস্থাটা যাচ্ছে। কিন্তু ওই এই ক্রিকেটও যদি আবার ওই রকম একটা স্ট্রাকচারাল জায়গায় না যায়, তাহলে কিন্তু একসময় এরাও মানে ধুঁকতে থাকবে, যেটা ফুটবল ধুঁকছে। প্রত্যেকটা তো জায়গায় আপনার একেবারেই মানে ইনস্টিটিউশনাল বা একাডেমিক ভাবে যে কাজগুলো করা দরকার, ওইটা থাকতে হবে, তাছাড়া আসলে এগোনোটা মুশকিল। তো ক্রিকেট আর ফুটবলের পার্থক্যে যদি আমরা এখানে আসি, যে 97-এ আমরা আইসিসি ওই ট্রফিটা জেতার পর কিন্তু আসলে ক্রিকেটের স্ট্রাকচারে বড় ধরনের পরিবর্তন আসলো। আমাদের বিসিবি ক্রিকেটদের পাইপলাইনে নিয়ে আসলো। তখনকার যে জেনারেশন ছিল, যে আমরা দেখলেই মানে তখন বাংলাদেশের খেলা দেখলে মতো ঠিক আছে, একটা সম্মানজনক হার হলেই আমরা খুশি। কিন্তু তারপরে ক্রিকেটারদের পরিশ্রম বলেন, বোর্ডের সময় দেয়া বলেন, সবকিছু মিলাই আমরা একটা ফাইট দেওয়ার জায়গায় চলে আসলাম, যে ঠিক আছে বাংলাদেশ এখন জিততে পারে, যে কোনো দলকে হারানোর একটা সক্ষমতা অর্জন করে। কিন্তু এরপরেও আসলে সারা বিশ্বের সাথে তাল মেলানোর যে ব্যাপারটা, সেটাও ক্রিকেটে এখনো কিন্তু আসে নাই। এর এক্সাম্পল যদি আমি দিতে পারি, যে আমাদের একসময় পঞ্চ পাণ্ডব ছিল যাদের কথা আমরা বলি, যে তারা তো আসলে টপ নচ প্লেয়ার ছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরে আমাদের তো আরো বেশি টপ নচ প্লেয়ার বের হয়ে আসার কথা, যে 5 জন ছিল, পরবর্তী 7 জন 10 জন হবে। কিন্তু এখন সেই প্লেয়ার গুলোও নাই, এখন 5 জনও নাই। এর কারণটা কি আপনার মনে হয়?
এর কারণ মূলত ওই যে আপনি যেটা বললেন যে আমাদের ২০১৫ পর থেকে যদি বলেন যে আমাদের দলটা জিততে পারে ক্রিকেটে, আগে ২০১৫ আগে যদি আপনি চিন্তা করেন যে মাঠে যখন যাচ্ছে দর্শক বা আমরা টেলিভিশনের সামনে যখন দেখতাম যে ম্যাচটা হারবে, দেখা যাক যদি কিছু ভালো করে ওই ২-১টা ইনিংস নিয়ে আমরা সন্তুষ্ট থাকতাম। কিন্তু ওই যে একটা ব্যাচের কথা বললেন যে ১৫ মানে পঞ্চপান্ডব আমরা যাদেরকে বলি, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, সাকিব, তো এই মিলে তারা অনূর্ধ্ব ১৫ বা ১৪ এই অবস্থা থেকে খেলা শুরু করে তারা কিন্তু জাতীয় দলে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন। ফলে লম্বা একটা সময় একটা ইউনিট আকারে খেলেছে তারা। যখন ধরেন আমি আপনি এখন কথা বলছি, আমাদের এই প্রোগ্রামটা যদি নিয়মিত হতে থাকে, আমাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হবে বা আমাদের ২ জন ৩ জন মিলে যখন ওই কাজটা খুব ভালোভাবে করতে থাকবে, তখন কিন্তু এটা এই আলাপ-সালাপ পেজটায় অনেক বড় একটা আকার ধারণ করবে। তো ওই সেম জিনিসটাই হচ্ছে ক্রিকেটে। তারা দীর্ঘ সময় একসাথে খেলেছে। খেলতে তারা একটা ওই অবস্থাতে চলে গেছে এবং তাদের অবদানটা অনেকে বলে যে বাংলাদেশ আসলে তাদের মানে সাফল্যটা কি? কোনো ট্রফি জেতেনি, বৈশ্বিক কোনো আইসিসি বা এরকম কোনো ট্রফি জেতেনি। জেতেনি সেটা ঠিক আছে। কিন্তু তাদের বড় সাফল্যটা হচ্ছে তারা একটা ধারণাটা পাল্টে দিয়েছে যে বাংলাদেশ ম্যাচ জিততে পারে। সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলুক, ভারতের বিপক্ষেই খেলুক। বাংলাদেশের একজন দর্শক যখন টেলিভিশনের সামনে বা মাঠে যাচ্ছে, তখন কিন্তু সে ওই ধারণাটা নিয়ে যাচ্ছে না যে আজকে আমরা হারাবো। কিন্তু ওই ২০১৫ আগে ওই হারানোর চিন্তাটা করতো না। তো এই ব্যাচটা পঞ্চম পাণ্ডব থেকে তারা ওই ধারণাটা আসলে ঢুকিয়ে দিল যে আমরা জিততে পারি। এরপরে আপনি বলছেন যে এখন আসলে খালি হয়ে গেছে, পাইপলাইন নাই বা ওইরকম পঞ্চপাণ্ডবের মতো। এরকম হয়তো পঞ্চপাণ্ডবের মতো ৫-৭ জন প্লেয়ার একসাথে পাওয়াটা মুশকিল। সময় দিতে হবে। কারণ এটা আবার যুগে, যুগে মানে সময়ে আসে বিভিন্ন সময়। এটা চিন্তা করলেন যে ২ বছর পরে হয়তো ৫ জন খুব ভালো প্লেয়ার আসবে। ১ জন ২ জন আসবে। কিন্তু সবসময় এটা আসবে না। এটা জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে। এটা সব দেশেই হয়। আর স্ট্রাকচার এর কথা যেটা বললেন যে বাংলাদেশের স্ট্রাকচার তো অবশ্যই দুর্বলতা আছে। ঘরোয়া লিগের যে মানটা বলেন, আপনি পাপন সাহেবের উদাহরণ দিচ্ছিলেন আমাদের সেই সময়টাতে। আমাদের ঘরোয়া স্ট্রাকচার যেখান থেকে খেলোয়াড়রা উঠে আসবে, ভালো, ভালো খেলোয়াড় উঠে আসতে পারে। সেই জায়গাটাগুলোই তো আসলে কাজ হচ্ছে না, নষ্ট হয়ে গেছে। আপনি পাপন সাহেব যত বছর ক্ষমতায় ছিলেন, আমরা জাতীয় দলের সাফল্য এইটা ওইটা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছি। বাদবাকি অন্য সেক্টরগুলো যেখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এই যে লিগগুলো হয়, ওখানে খুব বেহাল অবস্থা ছিল। আপনি শুনলে অবাক হবেন। এমনও ঘটনা গেছে যে বিসিবির ওই সময় ইসমাইল হায়দার মল্লিক মানে পাপন সাহেবের ডান হাত বাম হাত ছিলেন, উনারাই নির্ধারণ করে দিতেন যে কোন দলটা আজকে জিতবে। আমি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ওই লেভেলের কথা বলছি। কোন দলটা চ্যাম্পিয়ন হবে টস করে হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, অনিয়মগুলো যখন দিনের পর দিন হতে থাকবে, একজন ক্রিকেটার, ইয়াং ক্রিকেটার যখন খেলতে যাবে, খেলতে যেয়ে দেখলো যে না আমার দলটা আজকে হেরে যাবে কিংবা আমার দল না খেলে আজকে জিতে যাবে, আমাকে এত ওভারে এত রান দিতে হবে, এই ব্যাপারগুলো যখন হয় না, ওই খেলোয়াড়ের ভেতর থেকে ভালো কিছু বের হবে না বা ও ভালো খেলোয়াড় হবে না। খুব স্বাভাবিক। মানে আমি আপনি যদি সঠিক কাজটা না করি আমরা তো ওই আউটপুটটা দিতে পারবো না। একইভাবে তো জীবনের বাইরে আসলে খেলাধুলা না। প্রত্যেকটা জীবনের সাথেই মিলেমিশে আছে। আপনি ভারতীয় ক্রিকেটাররা এত ভালো খেলে কেন? এটা কি শুধুমাত্র আইপিএল হচ্ছে বা তাদের ইয়েতে হচ্ছে এই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে বা অন্য জায়গায় বা ওয়ানডে চ্যাম্পিয়ন হচ্ছে, ব্যাপারটা কি তাই? আসলে তা না। আপনি যদি তাদের ঘরোয়া স্ট্রাকচারের দিকে দেখেন, মানে অসম্ভব রকম কম্পিটিশন করে এই অবস্থায় আসে তারা। আপনি এই যে সূর্যবংশী যে ছেলেটা, ইয়াং ছেলেটা ভারতের খেলছে, ৪ ছক্কায় মানে রীতিমতো সবাইকে মাত করিয়ে দেয়। কিন্তু তার যে উঠে আসা, সে যে লেভেল থেকে স্কুল লেভেলে যে ক্রিকেটটা খেলে, কতগুলো কম্পিটিটিভ ম্যাচ খেলে এসছে। আপনি চিন্তা করেন বাংলাদেশের ক্রিকেটাররা যারা ন্যাশনাল টিমে খেলছে তার ক্যারিয়ারের শুরুতে কয়টা মানে অত ভালো কম্পিটিটিভ ম্যাচ খেলে আসে। তার মানে ঘরোয়া স্ট্রাকচারটা যদি শক্ত না হয় আপনার ওই প্লেয়াররা বের হবে না। তামিম বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, মাশরাফি বলেন, তারা যে সময়টাতে উঠে এসছে ওটা একটা কি বলবো সোনালী সময় যদি বলি, যে বিভিন্ন জায়গা থেকে উঠে এসে ওই সময় কিছু না কিছু ছিল। বাংলাদেশের ঘরোয়া স্ট্রাকচার বা ঘরোয়া যে কম্পিটিশন গুলো অনেক ভালো ছিল, কিন্তু সেখান থেকে ধীরে ধীরে অধপতন হয়েছে, উন্নতি হয়নি। তাহলে মানে আপনার কথার সুর ধরে বলতে চাই যে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় লিগে কিংবা ইন্টারন্যাশনালে ম্যাচ ফিক্সিং এর যে কথাটা শুনতে পাই এটা প্লেয়াররা করে। তো বাংলাদেশের ঘরোয়া লিগে কি আপনি বলতে চাচ্ছেন বোর্ড থেকে ম্যাচ ফিক্স করা হতো? ব্যাপারটা কি এমন হতো? হ্যাঁ, বোর্ড থেকে। এটা তো বিশেষ করে এই যে ঘরোয়া লিগের যেটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এটা তো একেবারে ওপেন। এ নিয়ে নিউজও হয়েছে অনেক রকম। আপনি ইউটিউবে সার্চ দিলেই তাহলে পাবেন যে আইসিসি এটা নিয়ে কোনো পদক্ষেপ নিত না? কারণ আইসিসির তো দায়িত্ব সবগুলা বোর্ডকে মনিটর করা কি হচ্ছে না হচ্ছে।
তো যদি নিউজ হয়ে থাকে আইসিসির কি কোনো দায় নেই আইসিসি আসলে এখানে? অবশ্য মানে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ না, এটা একেবারেই ঘরোয়া এটা সংশ্লিষ্ট বোর্ডই সাধারণত করে। ওকে। আইসিসি আর ফিফার মধ্যে আবার অনেক তফাৎ আছে। আপনি যেমন যেহেতু কম্পেয়ারটা করলেনই আপনি, যে বাংলাদেশ ফুটবলের ঘরোয়া লিগে মাঝে মাঝে দেখবেন, আপনি নিউজ দেখবেন যে আরামবাগ ক্রীড়া সংঘকে এএফসি নিষিদ্ধ করেছে, কিংবা ফকিরাপুলের দুজন ফুটবলারকে এত বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাই এএফসি থেকে। এইগুলো হয় কি, যখন আপনি ওই কমপ্লেইন গুলো ওই পর্যায়ে যায়, এফসি ফিফা ঘরোয়া লিগ সহ যে কোনো ফুটবলের এটা খুব মানে তীক্ষ্ণভাবে নজর রাখে যে ওখানে কি হচ্ছে, কোনো ফিক্সিং হচ্ছে কিনা। কারণ ওরা জানে যে ওখান থেকে ওই ব্যাপারটা ধীরে ধীরে ওপরের দিকে আসবে, এ কারণে ওরা হতে দেয় না। কিন্তু আইসিসি অত বেশি স্ট্রিক্ট না। হ্যাঁ, যখন এই যে বিপিএল হচ্ছে বা অন্য বড় টুর্নামেন্ট হচ্ছে, তখন যদি আইসিসির ওই অ্যান্টি কারাপশন ইউনিট বা অন্যদেরকে সাহায্য চাওয়া চাওয়া হয়, তখন তারা এই ব্যাপারগুলো দেখভাল করে। ওকে। তাছাড়া ইচ্ছাকৃতভাবে যে আসলে বিষয়গুলো দেখা, এটা আসলে আইসিসি অতটা না। আইসিসি। এটা ঘরোয়া বিভিন্ন মানে যে টুর্নামেন্ট গুলো আছে, সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড বা ক্রিকেট অ্যাসোসিয়েশন যাই বলি, তারাই সাধারণত এটা দেখভাল করে। এটার দায়িত্বটা বিসিবিরই ছিল, এখনো বিসিবিরই আছে। আপ- ঘরোয়া লিগ নিয়ে আসলে আমাদের মনে হয় না অত বেশি কোনো মেমোরিজ আছে। আমার একটা মেমোরিজ এখনো আছে ঘরোয়া লিগ নিয়ে, সেই সাকিব হাসানের ঘটনাটা, যে স্ট্যাম্প উপড়ে ফেলে আম্পায়ারের সাথে যে বিতর্কটা করা, সেগুলো কি এইটারই একটা অংশ, যে সাকিব আল হাসান এই দুর্নীতিটা মেনে নিতে না পেরে এইভাবে প্রতিবাদ জানিয়েছিলেন? মানে ওটার ঘটনাটা কি ছিল আসলে? সাকিব আল হাসানের ওই আউটবাসটা ছিল, হ্যাঁ, সব ক্যামেরা আসছে, সবকিছু দেখছে, কিন্তু সাকিব জানতো ওই ঘটনার আগে হয়তো তার দলের স্বার্থটা রক্ষা হয়নি বা আম্পায়ার ডিসিশনটা পছন্দ হয়নি, ওটাও মানে ফিক্সিং এর একটা অংশ ছিল বলা যায়। তখন সাকিব ওইভাবে নিজের অবস্থান থেকে, ওটা সাকিব বলেই পেরেছে। অন্য আর একটা প্লেয়ার হলে কিন্তু নীরবে মেনে নিত, কিন্তু সাকিবের মতো প্লেয়ার ও জানে যে ও প্রতিবাদ করলে ওর একটা ইম্প্যাক্ট হবে, বা ও প্রতিবাদ করার সাহসটা আছে, কি কারণে করেছে ও সেটা বোর্ডের কাছে জবাবদিহি করতে পারবে। কিন্তু আপনি সাকিবের জায়গায় অন্য আর একটা আননোন প্লেয়ার যে ন্যাশনাল টিমে খেলে না, কিন্তু সে ওই অবহেলার শিকার বা ওই রকম একটা অবিচারের শিকার হচ্ছে, সে কিন্তু ওইভাবে রিয়াকশনটা করতে পারবে না বা ওইভাবে প্রতিবাদটা করতে পারবে না। এটা সাকিব বলে সম্ভব ছিল। তো সাকিবও জানতো এটা, এই মানে ঘুণে ধরা বা এই রকম যে অনিয়মগুলো দিনের পর দিন বছরের পর বছর চলে আসছে, ফলে আমাদের প্লেয়ারগুলোর মান, আমরা যখন ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলতে যাচ্ছে, আমরা দোষারোপ করি যে এই ক্রিকেটারটা ভালো পারফর্ম করতে পারে না, এই ফুটবলারটা ভালো পারফর্ম করতে পারে না, এরা এদের নিজেদের দোষ আছে। কিন্তু আমরা যখন তাদের দোষ দিচ্ছি, তার আগে আসলে কি আমরা ওইটা ভাবছি যে তাকে কি আমরা কতগুলো বছরে, আপনি একেবারে খুব বেশি খোঁজ খবর নিতে হবে না, লিটন দাস বলেন, মুশফিকুর রহিম বলেন, যারাই আমাদের এই সময়ের তারকা, তারা আসলে ঘরোয়া কতটা কম্পিটিটিভ ম্যাচ খেলে সারা বছর, আপনি হিসেব করে দেখেন তো। 5 থেকে 7টা সেই ম্যাচগুলোও আবার কিছু ম্যাচ আছে যে ওই ম্যাচে আসলে পারফর্ম তারা তাদের মতো করে, তাদের প্রতিপক্ষ যে কতটা শক্তিশালী হওয়া দরকার সেটাও নাই। তার মানে আমাদের ওই স্ট্রাকচারাল জায়গায়, ওই জায়গাতে অনেক দুর্বলতা আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে। এইটার আসলে একটা বড় কারণ কি ক্রিকেটের বা ফুটবল বা খেলার মধ্যে পলিটিক্স ঢুকে যাওয়া, নাকি টাকার খেলা, বা এটার মেইন রিজনটা কি আসলে, যে আমরা একসময় একটা স্ট্যান্ডার্ডে ছিলাম সেখান থেকে আমরা আবার নিচে নামতেছি? এর মেইন রিজনটা কি আপনার মতে? ওই যে অল্পতে সন্তুষ্ট থাকা, যখন আপনি একটা দুটো মানে কিছু কিছু সিরিজ জিতছেন, ম্যাচ জিতে যাচ্ছেন, তখন মনে হচ্ছে যে আমরা বোধহয় ক্রিকেটে বা আমরা বোধহয় ফুটবলে অনেক কিছু পেয়ে গেছি বা পেয়ে যাচ্ছি। ব্যাপারটা আসলে তা না। এখানে রাজনীতি, আমাদের দেশের রাজনীতি থেকে কোনো কিছু আলাদা করা যাবে না। ধর্মের সাথে রাজনীতি আছে, রাজনীতির সাথে ধর্ম, খেলার সাথে রাজনীতি থাকবে। এটাকে আলাদা করার যতই আমরা মুখে বলি, এটা সম্ভব না, থাকবে। কিন্তু সেখান থেকেও আপনাকে পরিকল্পনা নিতে হবে যে হ্যাঁ, আমি ক্রিকেটের ঘরোয়া স্ট্রাকচার যখন মানে এমন ভাবে করব, ওখানে আমার কোনো কর্মকর্তার হস্তক্ষেপ থাকবে না। যে দলগুলো খেলবে তারা একেবারে জেনুইন, মানে কম্পিটিটিভ ম্যাচ খেলেই তারা চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, কেউ রেলিগেটেড হবে, কেউ ওপরের দিকে আসবে। তো এই যে ব্যাপারটা থাকবে, ওখানে যেন কোনো হস্তক্ষেপ করা না হয় যে অমক ভাইয়ের টিম, ওকে জিতিয়ে দিতে হবে, অমক আপার টিম জিতিয়ে দিতে হবে। এই ব্যাপারগুলো যখন চলতে থাকে, তখন তো আর আসলে কম্পিটিশনটা থাকে না। এই কারণে ওই রাজনীতি মিশলো কিনা, রাজনীতিবিদরা এসে এখানে বসলো কিনা, ব্যাপারটা তা না। যদি আপনি শক্ত একটা নিয়ম করে দেন, মানে নিয়মটা এখানে মেইন জিনিসটা। আমাদের দেশের মানে আমরা যদি সেই গত 5ই আগস্টে যে সরকারটা চলে গেল, তার ইয়েটা কি ছিল, মূল ফল্টের জায়গাটা তো ছিল যে ওখানে নিয়মের চেয়ে ব্যক্তি নির্ভর হয়ে গিয়েছিল।
যে আমরা হুম, শেখ হাসিনা তিনি যা বলবেন সেটাই। কিন্তু এখানে তো আসলে ওই জায়গাটা হওয়া উচিত ছিল না। বা ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিন বসে আছেন, তার বিকল্প কেউ হতে পারে না। এটা একটা প্রচলিত ধারণাই হয়ে গিয়েছিল। কিন্তু এটা তো না। ওখানে কাজী সালাউদ্দিনের জায়গায় একজন কলাগাছও যদি বসে, সে নিয়মটা রান করবে। নাজমুল হাসান পাপনের জায়গায় ওখানে যদি একটা কি বলবো একেবারে অন্ধ ব্যক্তিকেও বসিয়ে দেওয়া হয়, সে কাজ করবে। কিন্তু নিয়মটা ঠিক থাকতে হবে, যে ওই নিয়মের উপর বেস করে নিয়মের চর্চাটা হবে, যেটা হয় না বাংলাদেশে। এবং ওই কারণেই এই ফল্ট গুলো বলি, এরকম দুর্বলতা গুলো বলি, খেলোয়াড়রা ভালো মানের বের হচ্ছে না, এর মূল কারণটা ওখানেই নিয়মের সঠিক ব্যবহারটা বা নিয়ম অনুযায়ী চলছে না কোনো কিছু। জি। যেহেতু রাজনীতির প্রসঙ্গটা আসলো, আমার একটা জাস্ট জানার জন্য একটা প্রশ্ন যে আহ, বাংলাদেশের হিস্ট্রিতে তো আসলে অনেক ক্রীড়াবিদ সংসদে গিয়েছেন, যেমন নাইমুর রহমান দুর্জয় গিয়েছেন, সালাম মুর্শিদি গিয়েছেন। তারা তো আরিফ খান আপনার, জয়, হ্যাঁ, আরিফ খান মাশরাফি, জয় গিয়েছেন। সাকিব। না না, মাশরাফি সাকিবের ব্যাপারটা আমি আলাদা করে রাখতে যাচ্ছি, কারণ তারা প্রত্যেকে গিয়েছেন খেলোয়াড় জীবন শেষ করার পরে। হ্যাঁ, আর মাশরাফি সাকিব গিয়েছেন রানিং খেলোয়াড় থাকা অবস্থায়। এবং তারা যখন জাতীয় সংসদের সদস্য হয়, সংসদের একটা নির্দিষ্ট পাওয়ার থাকে, তারা একটা পাওয়ার হোল্ড করেন। সেক্ষেত্রে সেই পাওয়ার গুলা কি বিসিবির কর্মকর্তাদের চেয়েও বেশি হয় আমার জানা মতে, কারণ তারা যেহেতু জনপ্রতিনিধি। তো তারা কি বোর্ডে কোনো ইম্প্যাক্ট রাখতো কিনা, বা তাদের প্রতি কোনো বায়াস থাকতো কিনা বোর্ড? এবং পৃথিবীর অন্য কোনো দেশে কি এমন এক্সাম্পল আছে কিনা যে রানিং কোনো প্লেয়ার সংসদের সদস্য হয়েছিলেন? রানিং প্লেয়ার সংসদ সদস্য ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে আমি ও বোধহয় ইন্ডিয়া ন্যাশনাল টিমে একটা দুইটা ম্যাচ খেলেছে। খুব বেশি মানে অত বড় তারকা খেলোয়াড় না, কিন্তু আছে এরকম ঘটনা দুই একটা বিচ্ছিন্ন, খুব বেশি না কিন্তু, নাই বলে। কিন্তু বাংলাদেশে যেটা শুরু হয়েছিল সাকিব এবং মাশরাফিকে দিয়ে, তো তারা আসলে বিসিবির ওপরে ছড়ি ঘুরিয়ে ঘুরাতো কিনা বা ব্যাপারটা অতটা বোধহয় ইয়ে ছিল না। কারণ চাইলেই নাজমুল হাসান পাপন নিজেও একজন এমপি ছিলেন, শেষ দিকে মন্ত্রীও হয়েছিলেন, বা অন্য যারা আছেন বয়সের যে ব্যাপারটা থাকে, অভিজ্ঞতার দিন শেষে খেলোয়াড়রা হয়তো এমপি হয়ে গেল বা মন্ত্রীই হলো ধরলাম খেলোয়াড় থাকা অবস্থাতেই, তার অর্থ এই না যে তার বয়োজ্যেষ্ঠ যিনি আছেন বা ওই ব্যাপারটা আসলে অতটা হস্তক্ষেপ করা বা ব্যাপারটা ছিল না। কিন্তু এক ধরনের তো থাকেই যে সখ্যতা তৈরি হওয়া, বা তাদের লেভেলে একই সাথে বসছে, কথা বলছে, চিন্তা ভাবনাটা বা তারা যার রাজনীতি করছে তার সাথে চলাফেরা করা, বা তিনি যে ধারণা, সে আমি শেখ হাসিনার কথাই বলছি, তিনি যে কথাগুলো বলছেন তাদের কি গুরুত্ব দিচ্ছেন, তো ওই ব্যাপারটা থাকলে আলাদা ধরনের সমীহ করার ব্যাপার থাকে। কিন্তু ডিরেক্টলি তারা যে বিসিবির উপরে ছড়ি ঘুরিয়েছেন বা নিজেদের কি বলবো পছন্দের যে ব্যাপারগুলো চাপিয়ে দেয়, এইরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। ওকে। আহ, এমনি প্লেয়ার থাকা অবস্থায় সংসদ সদস্য হওয়ার মধ্যে কি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কি? অবশ্যই, অবশ্যই এ অবশ্যই নিয়ে আছে। কোনো সন্দেহ নেই। এটা তো আসলে প্রথমত আমি এর আগে অনেকবারই আমি বলেছিলাম ব্যাপারটা। সাকিব আল হাসান আসলে কি? সাকিব আল হাসান তো বাংলাদেশের আইডল। মানে আমি আপনি হয়তো এখন আমি বয়স মাঝামাঝি বয়স পার করে ফেলেছি, আপনি ইয়াং। তো আমাদের চেয়ে যারা আমাদের পরের জেনারেশন আছে, আমাদের ছেলে মেয়েদের কাছে সাকিব হচ্ছে একটা আইকন। আমি সাকিব হতে চাই, আমি মাশরাফির মতো হতে চাই। তো আমার কাছে বরাবরই মনে হচ্ছে যে সাকিব আল হাসান কখনো কোনো দলের হবে না। মানে সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো জায়গায় নেই। সাকিব সাকিব থাকবে। সাকিবকে সাকিব মারা যাবে, কিন্তু সাকিবকে ফলো করবে যুগের পর যুগ। এটাই তো হওয়া উচিত। আমরা সচিন টেন্ডুলকারের ক্ষেত্রে কি দেখি? সচিন টেন্ডুলকারকে কেন, সচিন টেন্ডুলকার চাইলে কোনো রাজনীতিতে জয়েন করতে পারতেন না? কিছু করে না কেন? তাদের ওই যে অবস্থানটা ধরে রাখা। সাকিবকে কি আল্লাহ টাকা পয়সা কম দিয়েছে? কিছুই কম দেয়নি। ও যদি রাজনীতিতে নাও জড়াতো, তারপরেও সাকিব সাকিবই থাকবে এবং এখনো থাকবে। কিন্তু এই যে দলের হয়ে যাওয়া, যখন দেখছে যে একজন মাঠে আসছে সাকিবকে সাপোর্ট করতে, কিন্তু যে আবার আওয়ামী লীগের এমপি, তখন কিন্তু তার মধ্যে মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে যে আমি হতে পারি আমি নিজে একটা হয়তো অন্য দলের সাপোর্টার, যখন সাকিবকে দেখছে আওয়ামী লীগ করে, তখন তাকে আর ভাল লাগছে না। তো এটা তো হওয়া উচিত ছিল না। এই কারণে কতগুলো আদর্শের জায়গা থেকে বা আদর্শ খেলোয়াড় হিসেবে আমার কাছে কখনোই এটা গ্রহণযোগ্য মনে হয়নি। খুব ভালো কথা, রাজনীতিতে আসবেন, আপনি খেলা ছাড়েন, ধরলাম যে আপনি সচিন টেন্ডুলকার বা ব্রায়ান লারার মতো ওই রকম স্বচ্ছ একেবারে ক্রিকেটার হতে চান না, আপনি রাজনীতিতে জড়াবেন, দেশের জন্য কাজ করবেন, আপনার ক্ষমতা পাওয়ারের কাছাকাছি থাকতে চান, আপনি খেলাটা শেষ করেন, খেলা শেষ করে তারপর আপনি রাজনীতিতে যুক্ত হন। আমিনুল হককে আমি এই যে এখন ক্রীড়া প্রতিমন্ত্রী, তাকে তো স্বাগত জানাই। আমিনুল হক খেলা ছেড়েছে, সবকিছু করেছে, তারপরে রাজনীতিতে জড়িয়েছে, মার খেয়েছে, জেল খেটেছে, এখন মন্ত্রী হয়েছে, খুব ভালো।
মানে এতে তো দোষের কিছু নাই, যে কেউ, মেজর হাফিজ এখন স্পিকার হয়ে গেছে, একসময় জাতীয় দলে খেলেছে, বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলারদের একজন। সব মিলে একটু ধীর স্থিরে কখন কি ডিসিশনটা নিতে হবে হয়তো তারা বলবেন। সাকিব তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বোধহয় দুবাইতেও বলেছিল যে আমি ইলেকশন করতে চাইনি, আমাকে করানো হয়েছে। কিন্তু তো এইখানে আপনি যে অবজেকশনটা দিচ্ছেন সেটা হচ্ছে মোরাল জায়গা থেকে। আসলে এক্স্যাক্টলি। লিগ্যাল কোনো জায়গা থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা না, রানিং প্লেয়ার্স সাথে লিগ্যাল রান? জায়গা থেকে আপনি পারবেন না। 18 বছর হয়ে গেলে প্রত্যেকটা নাগরিকেরই মানে অধিকার আছে, রাজনীতি করার না, অধিকার যেমন আছে। সরকারি চাকরিজীবী যারা আছেন তারা তো আসলে আহ, সরকারি চাকরি করা অবস্থায় কিংবা অবসর নেয়ার পরও কিছু সময় পর্যন্ত আসলে ওইটা ওইটা এমপি ওইটা ইলেকশন আলাদা, করতে পারে তাদের না, কিন্তু নিয়ম কানুনের প্লেয়ারদের ক্ষেত্রে কারণেই এমন কোনো পারে না। বাধ্যবাধকতা নেই। না, খেলোয়াড় হিসেবে ওইরকম কোনো বোর্ডেরও আবার বাধ্যবাধকতা নেই যে তুমি খেলোয়াড় আছো, ইয়ে করতে পারবা না, ইলেকশন করতে পারবা না, রাজনীতিতে ওইরকম কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এটা হচ্ছে ওই যে মোরাল যে জায়গাটা থেকে, যে আমি আসলে ওই কাজটা করব কিনা, সেই জায়গা থেকে আসলে ইয়ে করা উচিত। বা নিজের যে ইমেজটা আছে, নিজেকে মানুষ যেভাবে চেনে, আমাকে কথার কথা, আমি আবু সাদাত, আমি স্পোর্ট জার্নালিস্ট হিসেবে কাজ করি। এখন যদি আমি মনে করি যে আমি খুব স্ল্যাং ইউজ করব, এইটা করব, তো ওইটা তো আমার ভেতরের আসলে ব্যাপারটা, যে আমি আবু সাদাত আমার ব্যক্তিত্ব বোধটা বা আমাকে মানুষ যেভাবে চেনে, আমি আমার ওই জায়গাটা খোয়াবো কিনা। যদি আমি চাই যে আমি নিজেকে বিলিয়ে দেবো, সেটা ভিন্ন কথা। তো ওনারা হয়তো ওইটা চাননি। কি করবেন না করবেন, সময় অনুযায়ী আসলে সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি, সঠিক সিদ্ধান্ত নেওয়াটা। 5 আগস্টের আগে সাকিব এবং মাশরাফি দুইজন এমপি ছিলেন। এবং আমরা যদি স্পেসিফিক্যালি 17ই জুলাইয়ের কথা বলি, যে সাকিবের একটা ইনস্টাগ্রাম পোস্ট যেটা আমাদের মনে খুব ব্যথা দেয়, যে তার থেকে আসলে আমরা এই ধরনের কাজ এক্সপেক্ট করি না। সে ঘোরাঘুরি করছিল যখন, তখন বাংলাদেশের মানুষজন মারা যাচ্ছিল। তো এই কারণে সাকিবের প্রতি একটা তীব্র ঘৃণা জন্ম নেয়। মানে যেটা মাশরাফির প্রতি ধরেন শুধুমাত্র সে লিগের এমপি হওয়ার কারণে যতটুকু ঘৃণা আছে, সাকিবের একটা পোস্টের কারণে কিন্তু তার চেয়ে অনেক বেশি ঘৃণা সাকিবের প্রতি। তো এই কারণে সাকিব এখনো দেশে আসার সাহস করতে পারছে না আমার ধারণা, শুধু ওই একটা কারণেই। কিন্তু মানে আমরা জানি সে বিশ্বের বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে, যাচ্ছে, লিগ খেলছে। কিন্তু মাশরাফি আসলে কোথায়, তার অবস্থান কি, বা সে কি দেশে না না, বিদেশে? মাশরাফি ঢাকাতেই আছেন, মাশরাফি ঢাকাতেই আছেন, বাসাতেই থাকেন, মাঝে মধ্যে হয়তো এখানে ওখানে বের হয়, ওটা খুবই অল্প স্বল্প আকারে। কিন্তু ওই যে যেটা মাশরাফি আর সাকিবের কথা বললেন, আবার সাকিবের ওই যে যে ছবিটা টরন্টো মানে জুতে বোধহয় তার ফ্যামিলি সহ গিয়েছিলেন, ছবিটা দিয়েছিল, ওইটাই ধরেন সাকিব আল হাসান ওই সময় ওই আন্দোলনকে সমর্থন করে না, আবার ওই আন্দোলনকে ইগনোরও করে না। কিন্তু আপনি ছবিটা দেবেন, মানে ওই সময় তো আমি এটা নিয়ে একটা ওই সময় কন্টেন্ট করেছিলাম। কথার কথা, যে এখন দেশে ধরেন একটা অনেক বড় দুর্ঘটনা ঘটলো, অনেক বড় দুর্ঘটনা, মানে যেটা কামনা করি না, এরকম একটা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, অনেক মানুষ মারা গিয়েছে। এই সময় কি আপনি কি চাইবেন, আপনাকেই যদি প্রশ্নটা করি, যে আপনি কি চাইবেন ওই সময় যে আপনি যুক্তরাষ্ট্রের যে শহরে আছেন সেখানে খুব আলো ঝলমলে পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এরকম একটা ছবি পোস্ট করতে ফেসবুকে কিন্তু না, আপনার বিবেক বাঁধবে মন যে থেকেই হ্যাঁ, আসবে না আসলে। মন থেকেই আসবে না। তো ওই যে ছবিটা সাকিব যখন দিল, সাকিব কিন্তু জানে সিচুয়েশন এখন দেশে কি হচ্ছে, প্রতিদিন 70-80 জন করে 100 জন করে মানুষ মারা যাচ্ছে, তখন আমি ওই ছবিটা দেব কিনা। তো ওই জায়গাটাতে যদিও সাকিব পরে ওই ছবি নিয়ে দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে, কিন্তু ওই যে বললাম যে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেয়, এবং মানুষ এটা বুঝতে পারে ওই সময় সাকিব যে ছবিটা দিল, সেটার উদ্দেশ্যটা কিন্তু খানিকটা ওই সময় চলমান আন্দোলনকে ইগনোর করা, যে তোমরা ওই কাজ করছো, আমি এই কাজ করছি। এটা হয়তো অনেকের সাকিব ভক্তরা অন্যভাবে ব্যাখ্যা করবেন, না এটা বোঝাতে চাইনি, কিন্তু দিন শেষে তো তারা, তার মতো ব্যক্তি, মানে যাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, ওই সময় আন্দোলনে সে যদি একটা কথা বলতো, সেটা আন্দোলনের মুভমেন্টটা অন্যরকম অবস্থায় চলে মানে আরো বেশি ইয়ে হতো। সেটা করেনি, চুপচাপ থাকুক, তার না মানে কারো পক্ষে কথা বলার অধিকার যেমন আছে, না বলার অধিকারও আছে, সাথে আমি কি করব সেটাও, মানে সঠিক কাজটা করার বুদ্ধিটা বা অধিকারটাও তার আছে। তো ওই কাজটা তিনি করেননি, এই কারণে সাকিব আসলে এখন পর্যন্ত ওই ছবি একটা বড় নিয়ামক হিসেবে কাজ করছে, কিন্তু সাকিব দেশে আসতে পারছে না। অনেকগুলো অন্য আবার কারণ আছে, সেটা হচ্ছে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, অন্য আরো ফৌজদারি মামলা আছে, যেগুলো মামলা চলমান, এবং ওই মামলাগুলোতে যদি আসলে মামলা উইথড্র না হয়, তাহলে কিন্তু একটা পর্যায়ে তিনি আসলে, দেশে আসলে জেলে ঢুকতে পারেন। সেখান থেকে একবার বাংলাদেশের জেলে ঢুকলে সেখান থেকে বের হওয়াটা মুশকিল। এই কারণে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। সাকিবের অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হয়ে আছে। সাকিব তো আসলে সাকিব না, সাকিবের যত দেশের
যত এন্ডোর্সমেন্ট ছিল, আচ্ছা। বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি ছিল, এটা ছিল, এই লেনদেনগুলো সবগুলোই আটকে আছে। ফলে সাকিব আসলে ওই ক্লিয়ারেন্সটা চাচ্ছে যে আমার মামলাগুলো আসলে প্রত্যাহার হবে কিনা, তার অ্যাকাউন্ট গুলো যেগুলো ইয়ে আছে, আগে মামলা তারপরে অন্যান্য ব্যাপারগুলো, তো ওইগুলো এখন আসলে সমাধান হয়নি। সরকার কি সিদ্ধান্ত নেয় এখন দেখা যাক। যে সরকার যদি ইতিবাচক ভাবে যে না এগুলো ইয়ে মামলা ছিল, কি বলবে যে সবার বিরুদ্ধে গড়পড়তা যে মামলা করে ওইরকম মামলা ছিল, এই মামলাগুলো তুলে নিই, তখন হয়তো তিনি আসার সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। এখনো কিন্তু নিশ্চিত না যে মামলা তুলবে কিনা। তো ভাই, এই মুহূর্তে আমি আসলে বাংলাদেশ ক্রিকেটের একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে তামিম ইকবাল। তো উনি বাংলাদেশের হাইয়েস্ট রান স্কোরার এবং বাংলাদেশ ক্রিকেটে তার অনেক অবদান আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার যে স্ট্যান্ড, সেটা যে মুহূর্তে মুহূর্তে পাল্টায়। যেমন তার বিয়েতে খুব সম্ভবত অতিথি ছিলেন বেগম খালেদা জিয়া। তারপর আবার যখন শেখ হাসিনার আমলে সে পদত্যাগ, রিটায়ারমেন্টের একটা নাটক করলো, তখন আবার হাসিনা তাকে ডেকে নিয়ে গেল গণভবনে। তারপর আবার আসিফ মাহমুদ যখন ক্রীড়া উপদেষ্টা হলেন, সে আসিফ মাহমুদকে নিয়ে বিসিবি ঘুরে দেখাচ্ছে। এখন আবার বিএনপির আমলে সে বিএনপির সংগঠকদের সাথে এক হয়ে একটা বিসিবির উপদেষ্টা, বিসিবির প্রেসিডেন্ট হওয়ার একটা স্বপ্ন দেখতেছে বা সামথিং। তো সে আসলে কোন পক্ষের, এটা একটা প্রশ্ন। একটা হচ্ছে তার যে এই স্ট্যান্ড গুলা, এই স্ট্যান্ড কি অন্যান্য প্লেয়ারদেরকে ইম্প্যাক্ট ফেলে কিনা, যে তামিম ভাই তো অনেকের আইডল, তো তাদের উপর এটার প্রভাব পড়ে কিনা? প্রভাব আসলে কিভাবে পড়ে ওটা জানি না, কিন্তু এই যে তামিমের ব্যাপারটা যেটা বললেন ছবিগুলো নিয়ে, বা আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে মাশরাফির উদাহরণ দিচ্ছিলেন, মাশরাফিকে ধরেন, মাশরাফি আওয়ামী লীগের এমপি হয়েছে, এলাকাতে ভালো কাজ করেছে, তারপরেও মাশরাফির প্রতি মানুষের, যে লোকটা এখন কট্টর কি বলবো, যে সাকিবকে দেখতে পারে না, সে কিন্তু আবার মাশরাফির প্রতি একটা সফট কর্নার আছে, যে না মাশরাফি ওই রকম খারাপ না, অতটা না। অতটা না, মানে ওই যে সফটনেস কাজ করা, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বলতেন। তো আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আদর্শ হিসাবে ধরছি না, আমি সাধারণ মানুষ, সাধারণ প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মাশরাফিকে যেভাবে ভালোবাসে বা ভালো লাগে তাদেরকে, সেটা সাকিবের ক্ষেত্রে বলেন, তামিমের ক্ষেত্রে তো আরো না। এটা না থাকার কারণটা হচ্ছে ওই যে আপনি আপনার ব্যক্তিত্বটা কিভাবে প্রকাশ করছেন, সেইটা একটা বড় ফ্যাক্টর। কারণ এখন সাধারণ মানুষ যারা আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক বেশি সচেতন, বুঝতে পারে। এই যে আপনি কথা বলছেন, আমাদের ইন্টেনশনটা তারা ধরতে পারে। তো তামিম ইকবাল যখন কাজগুলো করছেন, এটা বোঝা যাচ্ছে। খালেদা জিয়া বিয়েতে গেলেন, শেখ হাসিনার সাথে ছবি তুললেন, ছবি তোলা অপরাধ না। অনেকেরই ছবি আছে, আপনি সুযোগ পেলে আপনিও ছবি তুলবো। সেই খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, ছবি তোলা অপরাধ না, কিন্তু ছবির উদ্দেশ্যটা আসলে কি, এই ব্যাপারটা যখন বুঝতে পারে তখন। কারণ আপনি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সাথে ছবিটা একপাশে সরিয়ে রাখুন। যখন শেখ হাসিনা ৫ই আগস্টে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তার একদিন আগে, মানে ৩ তারিখে, আমি ৪ তারিখ, ৩ তারিখে সে গণভবনে দেখা করতে গেছে। ওর উদ্দেশ্যটা কি ছিল? ওখানে কি বলবেন ওই সময় কোনো সৌজন্য সাক্ষাতের ব্যাপার থাকে, নাকি তখন ভরসা দেয়া, আশা দেয়া যে না আমরা আছি আপনার পাশে, এরকম কিছু? কারণ ওই রকম মুহূর্তে দেশ যখন জ্বলছে, তখন তো গিয়ে নিশ্চয়ই খুচরা আলাপ বা দু একটা ক্রিকেট খুব নিয়ে আলাপ নিশ্চয়ই তখন ক্রিকেট মানে নিয়ে আলাপ তখন মেক সেন্স হওয়ার করে কথা না। না। তখন সিচুয়েশনটাই ওইরকম ছিল। তো তখন গেলেন কেন? তো ওই যে যাচ্ছে, তার মানে তার উদ্দেশ্যটা ওখানে কি ছিল সেটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা। আবার যখন ক্ষমতা পরিবর্তন হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিসিবিতে আসবেন উপদেষ্টা হিসেবে। তার আগে ০.৫ ঘন্টা আগে থেকে তামিম ইকবাল গিয়ে বিসিবিতে বসে আছেন তাকে রিসিভ করার জন্য। এবং ঘুরে, ঘুরে দেখাচ্ছেন। ব্যাপারটা এমন যেন তিনি তখন বিসিবির সিইও বলেন বা অন্যরা বলেন সাইড লাইনে আছে। মানে তামিমই সবকিছু করছে। হ্যাঁ, তামিমকে খেলোয়াড় হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পছন্দ করেন। তার অর্থ এই না যে ব্যাপারটা, হ্যাঁ, পছন্দ করতে পারেন কি, আসলো, দেখা হলো, ছবি তুললো, হয়ে গেল। কিন্তু টোটাল ব্যাপারটা তিনি লিড দিচ্ছেন। তার মানে এই যে ক্ষমতার কাছাকাছি থাকা, নিজেকে একটু ক্ষমতাবান ভাবা, ওখান থেকে স্বপ্নটা কি, নিজের উদ্দেশ্যটা কি, খানিকটা জাহির করা, এবং ওই সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা চলে যায় এবং বুঝতে পারে। এই কারণেই তামিম ইকবালের যখন কথা বলছেন বা কাজ করছেন, ওই ব্যাপারগুলো বিতর্কিত হচ্ছে, সমালোচনা করছে, প্রত্যেকেই তাকে দেখতে পাচ্ছেন। আর রিসেন্ট একটা ইন্টারভিউতে দেখছিলাম, তামিম ইকবাল বলছিলেন যে বট বাহিনীর কাজ, এটা আমার ফ্যান না। হুম। কিন্তু এইটা কি বুকে হাত দিয়ে বলতে পারবে? আজকে মাশরাফি একটা পোস্ট দিক বা সাকিব একটা পোস্ট দিক, তাদের রিয়াকশন বা পাল্টা রিয়াকশন অনেক রকম আসতে পারে, নেতিবাচক মন্তব্য আসতে পারে, নেতিবাচক নানান রকম কমেন্টস আসতে পারে, কিন্তু কতটা সেটা? ১৫০০ হলে কি মানে ১৪৯৫টাই আসলে নেগেটিভ হবে? এতটা তো বট বাহিনীর কাজ না। বট বাহিনী আসলে কাদের বলছে? যে একটা মতের লোকজন তার বিরুদ্ধে কাজ করছে।
তো এইটা কখনো এইভাবে হয় না দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে, বা এটা একটা সময়ের একটা প্রেক্ষিতে একটা ইয়েতে হয়, কিন্তু যখন আপনার কার্যক্রমগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় তখন কিন্তু সাধারণ মানুষ তাদের ওই মতামত বলি বা তাদের আবেগের জায়গা থেকে বলি, ওই বহিঃপ্রকাশটা তারা কথা সরাসরি তামিমকে পাবে না, তামিমকে বলার, বা সরাসরি একটা টেলিভিশনে গিয়ে বলতে পারবে না যে তামিম ইকবাল এই কাজটা করলো কেন। যখন দেখবে সোশ্যাল মিডিয়াতে তার হাতে ফোন আছে, যে আমি আমার মতামতটা আমি ওই বেডে শুয়ে আমি যখন আমার চোখের সামনে আসছে এই পোস্টটা আমি একটা মন্তব্য করে দিচ্ছি। মানুষের ভেতরের যে মানে কি বলবো যে আবেগটা বা নিজের ভেতরের যে কথাটা ওইটা যখন প্রকাশ করছে, যখন তার বিরুদ্ধে যাচ্ছে নেগেটিভ যাচ্ছে তখন বলছেন বট বাহিনী। আবার এই মানুষই যখন তামিম ইকবালের একটা ইনিংস নিয়ে প্রশংসা করবেন তখন বলছেন এরা আমার হ্যাঁ। হচ্ছে জান প্রাণ। এইটা তো হতে পারে না। ওই বট বাহিনী এখন যে এখন বলছেন তাহলে তখনও বট বাহিনী বলেন। তো এই দ্বিচারিতার কারণে আসলে তামিম প্রশ্নবিদ্ধ হয়েছে, তামিমের ক্যারেক্টারটা আজ এই অবস্থায় দাঁড়িয়েছে। আচ্ছা, তামিম প্রসঙ্গেই আমরা আসি যে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স এর একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম যে সে বলেছিল যে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তামিম ইকবাল, এটা আর্লি আর্লি ক্যারিয়ারের দিকে। তো এরপর তাদের মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং দূরত্বটা সবচেয়ে বেশি চোখে পড়ে কোভিড এর সময়, যখন তামিম ইকবাল একে একে অনেক ক্রিকেটার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং সাকিব আল হাসানের সেখানে প্রেজেন্স ছিল না আর কি। তো এরপর আসলে চোখে পড়ার মতো একটা দূরত্ব আমরা দেখতে পাই। তো এরপর তাদের দুইজনকে এটা নিয়ে প্রশ্ন করা হলেও কেউ ডিরেক্ট এটার আনসার দেয়নি। আবার কেউ বলা হয়েছে যে তৃতীয় পক্ষ থেকে এটাকে উস্কে দেওয়া হয়েছে। তো অ্যাজ এ জার্নালিস্ট আপনি তো অনেক ধরনের ইনসাইডারের সাথে মেশেন, ক্রিকেটার কিংবা ক্রীড়া সংগঠক। তো আপনার কি মনে হয় যে তাদের দূরত্বটা আসলে কি নিয়ে, এবং এখানে কি আসলেই কোনো তৃতীয় পক্ষের উস্কানি ছিল কিনা? তৃতীয় পক্ষের কোনো উস্কানি ছিল না। তাদের ইগোইস্টিক জায়গা থেকে যখন একজন বড় তারকা, আমি আপনি খুব ভালো বন্ধু, একটা পর্যায়ে দেখছি যে আপনার উত্থানটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সব দিক থেকে আপনি এগিয়ে যাচ্ছেন, তখন ওই যে জেলাস যে ব্যাপারটা আছে, আমি সহ্য করতে পারছি না ওই রকম ব্যাপার থেকে তারপরে কিছু ইয়ে তো ছিল ঝামেলা, তাদের যখন দলের অধিনায়কত্ব, দলের মধ্যে যে ব্যাপারটা আছে গ্রুপিং, এরকম ব্যাপার স্যাপার নিয়ে ওই ঝামেলাগুলো ছিল। এটা প্রথম প্রকাশ্যে বোধহয় আনলো হচ্ছে নাজমুল হাসান পাপন নিজে, আপনাদের নিশ্চয় মনে আছে কোন একটা প্রেস কনফারেন্সে নিজে থেকে আসলে বললো হ্যাঁ। যে তামিম সাকিবের এই ঝামেলার কারণে আমরা ঠিক মতো খেলতে পারছি না বা এই করতে, এই যে যে ব্যাপারগুলো যখন উনি প্রকাশ্যে আনলেন, এরপরে হচ্ছে ডালপালা মেলতে শুরু করলো যে কে কতটা কার বিরুদ্ধে, কে কি হচ্ছে না হচ্ছে। যদিও তারা সরাসরি একজন আরেকজনের বিরুদ্ধে ওইভাবে কোনো মিডিয়াতে দোষারোপ করেনি বা কি হয়েছে এটা বলে নাই, কিন্তু জিনিসগুলো তো ধীরে 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 নানান রকম গল্পের সূত্রপাত নানান রকম ভাবে মুখরোচক আকারে আসছে। এটা আরো দিন দিন আসতেই থাকবে যদি না এর সমাধান হয়। জি। আচ্ছা, পাপন ইস্যুতে আমি আপনাকে ওই আমাদের পডকাস্ট শুরুর আগে যেটা বলছিলাম যে পাপন হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ ক্রিকেটে কি কোনো একটা মাফিয়া টাইপ কেউ ছিল কিনা, কারণ একটা ইন্টারভিউতে পাপন বলতেছিল যে ক্রিকেটাররা যখন আহ, বেতন বাড়ানোর দাবি করে তখন সে একটা লবিতে বসেছিল। তো লবিতে এসে যখন ক্রিকেটাররা তাকে বেতন বাড়ানোর কথা বলে, সে বললো যে ঠিক আছে, আজকে থেকে তোমাদের বেতন 4 লাখ না 4.5 লাখ, অমুক তমুক বিভিন্ন ক্যাটাগরির বেতন সে বাড়ায় দিল। তো এটার আসলে প্রভাব, মানে তার প্রভাব কি এতটাই ছিল যে একা সে সব ডিসিশন নিত, বোর্ডের কোনো আলোচনা কিংবা একটা কাঠামোর ভেতর দিয়ে যাওয়ার কি কোনো প্রয়োজন পড়তো না? ওই ঘোষণাটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, কিন্তু ওইভাবে বেতন বাড়ানোর যে ব্যাপারটা, হ্যাঁ, আপনি ওই যে একনায়কতন্ত্র যদি বলি বা স্বৈর শাসক যদি বলি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই পোস্টগুলাতে সেটা বিসিবির প্রধান বলেন, ফুটবল ফেডারেশনের প্রধান বলেন বা রাষ্ট্রের প্রধান, সর্বোচ্চ তো তাদের কি থাকে, আমার আইডল যদি থাকে, আমি যদি দেখি যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি প্রধানমন্ত্রী আকারে বসে আছেন শেখ হাসিনা, তিনি যখন দেখছেন তিনি যা বলছেন তাই হচ্ছে, তার যে ক্যারেক্টারটা খুব স্বাভাবিকভাবে আমি যদি একটা অর্গানাইজেশনের ইয়ে হিসেবে বসে থাকি, তার মানে আমার মধ্যেও ওই জিনিসটা প্রভাবিত হবে, আসবে, যে হ্যাঁ আমারও আসলে ওই রোলটাই প্লে করা উচিত। আমার সর্বোচ্চ মাথার উপরে শুধু উনি আছে, বাদ বাকি কেউ নেই। ওই যখন যোগাযোগের লেভেলটা ওই রকম হয়ে যায় তখন আসলে কাউকে ধরা মানে স্বাভাবিকভাবে নেয় না যে না তুমি কে, তুমি কিছুই না। তো নাজমুল হাসান পাপন যেহেতু মানে বাবা মায়ের সুবাদে এরকম একটা পোস্টে আসা, তিনি আবাহনীর সাথে যুক্ত ছিলেন অনেক আগে থেকে, কিন্তু বিসিবিতে এসেছেন, বিসিবিতে আসার পরে দেখেছেন যে নির্বাচনগুলো হয়েছে সেখানে এই যে এবার আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচন নিয়ে তো অনেক কথা হচ্ছে, কিন্তু নাজমুল হাসান পাপনের সময় এর চেয়েও জঘন্য জঘন্য কাজ হয়েছে। ওটা ইলেকশনই হতো না, ওটা হতো সিলেকশন। কিন্তু সেখান থেকে যখন ওই যে ক্ষমতায় থাকা বছরের পর বছর, যুগের পর যুগ, ফলে মানে মানুষের ক্ষমতা যখন দেখে যে আসলে আমি যেটা চর্চা করছি
ওইটাই একেবারে যা বলছি সেটাই হচ্ছে, খুব স্বাভাবিকভাবে তিনি তখন আরো বেশি পাওয়ারফুল হয়ে যান, নিজের ওই পাওয়ারটাকে খাটাতে চান। কিন্তু ওই যে বেতন বাড়ানো বা এগুলো হয়তো বোর্ডের ডিসিশন, তিনি যেটা বলছেন সেটা হবে, ওর মতের বাইরে কেউ যাবে না, এই কাজগুলো করতেন। তো মাফিয়া হয়ে গিয়েছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই যে মাফিয়া হয়ে উঠতে হয় না, মানে হয়ে উঠলে যেটা দিন শেষে মাফিয়া নিজে হন, কিন্তু ক্রিকেটের যে নিয়ম কানুন, ক্রিকেটের যে স্ট্রাকচারটা, ওইটা ঠিকভাবে রান করছে কিনা, ওই ব্যাপারগুলো ঠিকভাবে চলছে কিনা, ওইটা যদি একপাশে রেখে আপনি আপনার মাফিয়াগিরি দেখান, আপনি আপনার প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন, কি করেন না করেন সবকিছুই করেন, কিন্তু যখন মাঠের খেলায় ওই আপনার ক্ষমতার ব্যবহারটা হচ্ছে, তখন কিন্তু আর ঠিক থাকে না, এবং ওই কারণেই শেষ পর্যন্ত আর ঠিক থাকেনি, বা এখন পর্যন্ত আসলে ঠিক হচ্ছে না। ঠিক। আমরা একটু এখন ক্রিকেট থেকে ফুটবলের দিকে আসি, যে আমরা হাসিনার সময়ে বা ফুটবলের যদি স্ট্রাকচারটা যদি তাকাই, ফুটবল মানেই বাংলাদেশ ফুটবল মানে ছিল কাজী সালাউদ্দিন, তার কোনো বিকল্প নাই আসলে। বিভিন্ন সময় দেখতাম যে ফুটবল ফেডারেশনে ইলেকশন হবে, তার কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যাচ্ছে না, বা নাম কাওস্তে একটা ভোট হলেও সবসময় সেই বাফুফে প্রেসিডেন্ট। তো তার এই খুঁটির জোরটা আসলে কি ছিল? সে তো বাংলাদেশের একজন নাম করা তারকা প্লেয়ার ছিলেন, তার তো কোনো পলিটিক্যাল পরিচয় ছিল না, তো তার এই একনায়কতন্ত্র হয়ে না, যাওয়ার পেছনের রহস্য তার কি? পলিটিক্যাল পরিচয় ছিল না ওইভাবে, নিজে নিজে রাজনীতিবিদ হিসেবে নিজে কিন্তু রাজনীতি করেছেন এক সময়। তো ওই পরিচয়টা একপাশে রেখে তিনি যেহেতু যে সময়টাতে ফুটবল ফেডারেশনে বসেছিলেন প্রথম মেয়াদের পর থেকে, শেখ হাসিনার সময়, শেখ হাসিনার ভাইয়ের খুব কাছের বন্ধু ছিলেন, মানে ওই যে ব্যাপারটা, ওই যে খুঁটির জোরটা, বা একটা ফোন করলেই সাথে সাথে ফোন ধরা, ওই ব্যাপারটা আসলে তার ভেতরে কাজ করেছে। আর নির্বাচনের যেটা ফুটবল ফেডারেশনের বললেন, আমি একটা উদাহরণ দিই। তিনি সর্বশেষবার যেটা নির্বাচিত হয়েছিলেন, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হচ্ছে বাদল রায়, প্রয়াত, মারা গেছেন উনি। বাদল রায় তখন অসুস্থ। ওইরকম অসুস্থ বাদল রায়কেও তিনি ভয় পেয়েছিলেন যে তাকে বোধহয় হারিয়ে দিতে পারে। ওই বাদল রায় তার আগে কিন্তু একটা মারাত্মক অসুস্থ হয়েছিল, তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, মানে এয়ার অ্যাম্বুলেন্সে করে, ওখান থেকে সুস্থ হয়ে মোটামুটি ফিরেছিলেন। তো তাকে ওই নির্বাচনে যাতে না দাঁড়ায় বসিয়ে দেওয়ার জন্য সালমান এফ রহমান থেকে ফোন করানো হয়েছে। মানে সালমান এফ রহমান তো এগুলো দেখতেন, দরবেশ আকারে আমরা যেভাবে বলি, উনি আসলে স্পোর্টসের এই কোন ফেডারেশনে কে বসবে না বসবে এই ব্যাপারগুলো উনি ঠিকঠাক করে দিতেন। তো বাদল রায় যাতে নির্বাচন থেকে নিজেকে উইথড্র করে, সেখানে ওরকম প্রেশার, তার বাসায় গিয়ে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে তোমাকে আপা সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে, তুমি যদি এখন সালাউদ্দিনের বিরুদ্ধে ইলেকশন করো, এই জিনিসটা আপা ভালোভাবে নেবে না, তোমাকে বসতে হবে। তো যাই হোক, ওই রকম প্রেশার দিয়ে লোকটাকে আরো বেশি মানসিকভাবে, শারীরিকভাবে তো অসুস্থ ছিল, মানসিকভাবে আরো বেশি অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন প্রেশারটা দেওয়া হয়েছিল, ততদিনে হচ্ছে যে ফুটবল ফেডারেশনের ইলেকশনে থেকে নিজের নাম প্রত্যাহারের যে একটা নির্ধারিত তারিখ থাকে একটা নির্বাচনের, তো মানে কবে উইথড্র, কবে জমা দেওয়া, যে ব্যাপারটা থাকে, ওই ডেটটা চলে গিয়েছিল। কিন্তু তারপরেও তিনি কথা দিয়েছিলেন যে না, নির্বাচন ওইভাবে করবে না, কারণ ভোট চাইবে না, তারপরেও কিন্তু তিনি ভোট পেয়েছিলেন। তো এই হচ্ছে এইভাবে প্রত্যেকবারই, এটা আমি তার সর্বশেষ ইলেকশনের কথা বললাম, তো তার আগে যে কবারই ইলেকশন হয়েছে, তারা যা তার বিপক্ষে যারাই দাঁড়াতে গেছে, মানে কাজী সালাউদ্দিনের বিপক্ষে, তাদেরই বিভিন্নভাবে বসিয়ে দেওয়া হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে, না উনিই হবে। এবং ধারণাটা এইভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে কাজী সালাউদ্দিনের বিকল্প কেউ নেই বিকল্প। বাংলাদেশের ফুটবলে। কিন্তু ওই যে আমি জি। কিছুক্ষণ আগে আপনাকে বললাম, এইটাই হচ্ছে রং জায়গা বাংলাদেশের, কারো বিকল্প কেউ হবে না, নিয়মের বিকল্প কেউ হবে না, নিয়মটা চলবে, ওই পোস্টে আসবে, নিয়মটা রান করবে। কিন্তু বাংলাদেশে সবসময় ব্যক্তি নির্ভর হয়ে গেছে, যে শেখ হাসিনার বিকল্প কেউ নেই, কাজী সালাউদ্দিনের বিকল্প কেউ নেই, নাজমুল হাসান পাপনের বিকল্প কেউ নেই, কিন্তু এটা তো হতে পারে না। আপনার চর্চাটা যদি গণতান্ত্রিক চর্চা থাকে, নিয়মটা ফলো করবেন। আমরা যে দেশে, আমি কানাডাতে আছি, আপনি ইউএসএ তে আছেন, এখানে কি হয়, নিয়ম সবার জন্যই সমান। মানে পিপল নিয়মটা, উইল ফলো দ্য চেয়ার নট দ্য পারসন অ্যাকচুয়ালি। নট দ্য পার্সন, এক্স্যাক্টলি। তো আহ, এরপর আসলে 5 আগস্টের পর যদি আমরা দেখি যে আহ, বাফুফের দায়িত্বে আসলেন তাবিথ আওয়াল। তো উনাকে আসার পর আমরা বাংলাদেশ ফুটবলে বেশ কিছু সাফল্যও দেখলাম, এবং বাংলাদেশের মানুষ আসলে আশান্বিত হলো যে এতদিনের যে একনায়কতন্ত্র ছিল ফুটবলে কাজী সালাউদ্দিনের, তাবিথ আওয়ালের হাত ধরে সেটা ভাঙবে। এবং উনি যেহেতু ইয়াং এনার্জেটিক, এবং উনার যেহেতু ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিতিও আছে, তো মানুষের এক্সপেকটেশন অনেক হাই ছিল। কিন্তু আপনারই একটা কন্টেন্ট দেখতেছিলাম যে আন্ডার 20 দলের ম্যানেজার হিসেবে একজনকে নিয়ে আসা উনার কাছের লোক, কিংবা যে কোচ নিয়োগ নিয়ে যে একটা অস্বচ্ছতা, তো উনার থেকে উনারও কি সেই কাজী সালাউদ্দিন হয়ে যাওয়ার সম্ভাবনাটা আপনি দেখেন কিনা?
বা রিসেন্ট উম কার্যক্রমগুলার এখন পর্যালোচনা করে? নির্ভর এই মেয়াদে ধরেন ফুটবল ফেডারেশনের উপর তো হস্তক্ষেপ করতে পারবে না সরকার থেকে, বা তার যে মেয়াদটা আছে ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছেন, ৪ বছর থাকবেন। এরপর যদি আবার এই বিএনপি গভর্নমেন্ট আবার আসে, হয়তো আবারও তিনি থাকবেন। এখন তিনি থাকবেন কিনা সেটাও এখানে অনেকগুলো প্রশ্ন আছে। কেন? কারণ তাবিদ আওয়াল ফুটবলার ছিলেন একসময়। কাজী সালাউদ্দিন যখন ক্ষমতায় ছিলেন তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ছিলেন। ন্যাশনাল টিমস কমিটির সাথেও বিভিন্ন কমিটিতে তিনি জড়িত ছিলেন। ফুটবলের টাকা দিয়েছেন, অনেক টাকা। এবং কাজী সালাউদ্দিনের সময় যখন কোচদের বেতন, বাংলাদেশের ফুটবল কোচ, বিদেশি কোচ যারা আসে, এই কোচগুলোর বেতন কিন্তু কয়েকজন আবার ডোনেট করে। তার মধ্যে তাবিদাওয়ালা একজন, কাজী নাবিল দিতেন। বিভিন্ন যদি কোচের বেতন ধরেন প্রতি মাসে $15,000 হয়, হয়তো তাবিদাওয়াল দিলেন $5,000, আর একজন দিলেন $7,000। ফুটবল ফেডারেশনের ফান্ড থেকে যা আসে এইগুলো দিয়ে এইভাবে চলে। তো তাবিদ আওয়াল সংগঠক হিসেবে তার কাছে এক্সপেকটেশন, বা তিনি নির্বাচিত হয়ে এসছেন কোন প্রেক্ষাপটে, অন্য কেউ হতে পারতো কিনা সেটা ভিন্ন প্রশ্ন। যেহেতু হয়েছেন, তারপরে তার কাছ থেকে যে এক্সপেকটেশন, ওইভাবে আসলে তিনি কাজগুলো করছেন না। এটা আমার দেখা, আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি। কারণ তিনি যতটা না ফুটবল নিয়ে ভাবছেন, তার চেয়ে বেশি ভাবেন হচ্ছে তার বিজনেস আছে, সেটা একটা। তিনি একবার, আপনার মনে আছে নিশ্চয়ই, মেয়র ইলেকশন করেছিলেন আনিসুল হকের আশা বিপক্ষে। করা যায় এবারও করবেন। এবার যদি মেয়র ইলেকশনের তারিখ টারিখ ঘোষণা হয়, এখন তো প্রশাসক নিয়োগ করছে, যদি আসলে মেয়র ইলেকশনের তারিখ ঘোষণা হয়, তখন দেখা যাবে তিনি ওইদিকে হয়তো মেয়র হতে চাইবেন। কারণ এই পোস্টের চেয়ে ওই পোস্ট গুলাতে লাভজনক, মানে লাভের ব্যাপারটা বেশি থাকে। এখানে সম্মান আছে, ওখানে লাভটা বেশি, আবার ওখানেও সম্মান আছে। তো এই কারণে আসলে ফুটবল নিয়ে উনি কতটা ভাবছেন সেটা হচ্ছে প্রশ্নের জায়গা। এবং আমি এই প্রশ্নটা বরাবরই তুলি। কেন তুলি? কারণ আমি ভেতরের খবরগুলো দেখি, জানি, বুঝতে পারি এই কারণেই। আমি আন্ডার 20 যে ম্যানেজারের কথা বললেন, ওটা কাশেম গ্রুপের চেয়ারম্যানের ছেলে উনাকে দিয়েছেন। কোচ হিসেবে যাদেরকে, এখন কাবরেরা নিয়ে অনেক রকম কথা হয়, আমরা হামজা চৌধুরীকে পেয়েছি, সমিত সোমকে পেয়েছি, আমাদের লোকাল আরো ফাহমিদুল, জায়ান, বিভিন্ন জায়গা থেকে আরো প্রবাসী ফুটবলাররা আসছেন, যাদের মাধ্যমে আমরা ভালো করতে পারি। কিন্তু এই ভালো করার জন্য উনি যেটা শুরুতে যখন আসলেন কাজী সালাউদ্দিনের পরে নির্বাচিত হয়ে, তার মানে কাবরেরার ওই সময়টাতেই কিন্তু আসলে মেয়াদটা, যখন অক্টোবরে বোধহয় ইলেকশন হলো, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরে হলো, ওই সময় তার মেয়াদটা শেষ করে দিয়ে নতুন একজন কোচ নিতে পারতেন। সেটা 6 মাসের জন্যও যদি, যে না ওই সময় এত তাড়াহুড়া করে কোচ খোঁজা মুশকিল, আমি 6 মাসের জন্য ওর মেয়াদটা এক্সটেনশন করি, নতুন একজন কোচকে নিয়ে এসে আমি ফুটবল নিই। কিন্তু এখন পর্যন্ত ওই রকম ধারে কাজ দিয়েও হাঁটেনি। না হাঁটার ফলে যেটা হয়েছে, সামনে ফুটবলের অনেক ইভেন্ট আছে, ভালো ভালো সম্ভাবনা আছে। আমরা এবার এশিয়ান কাপে, মেয়েরা তো এশিয়ান কাপের মূল পর্বে খেললো, এই ছেলেদের টিমটাও খেলার চান্স ছিল, কিন্তু সেটা হলো না শুধুমাত্র কোচের কারণে, ভুলভাল ডিসিশন। এবং আমি কাবরেরাকে খারাপ বলছি না, কাবরেরাকে যে সময় নেওয়া হয়েছিল ওই সময় একটা প্রেক্ষাপট ছিল বাংলাদেশের ফুটবলের, মানে কোনোভাবে একজন কোচ হলেই হয়ে যায় এরকম একটা, যে আমরা, সরি দুঃখিত, আমরা একটা ম্যাচ জিতবো না হারবো এরকম একটা ব্যাপার আমাদের চিন্তা ভাবনাই ছিল সাউথ এশিয়া কেন্দ্রিক, যদি আমরা সাফে চ্যাম্পিয়ন হতে পারি। তো সেখান থেকে যখন হামজা চৌধুরী আসার পরে চেঞ্জটা হলো, তার মানে আমার অন্য দিকটাও আসলে চেঞ্জ করা উচিত। এজ লেভেল থেকে শুরু করে যে বিভিন্ন কমিটি ইয়ে আছে, পর্যায়গুলো আছে, সেখানে ভালো ভালো কোচ দেয়া, ভালো ভালো পরিকল্পনা নেয়া, তা কিছু করছে? কিচ্ছু করছে না। এই কারণেই তাবিদাওয়ালের ওই জায়গাটা নিয়ে আমার সন্দেহের জায়গা আছে, যে শেষ পর্যন্ত ওই কাজী সালাউদ্দিনের দিকে আসলে টার্ন করে কিনা। দিন শেষে দেখা যাবে যে ক্ষমতায় থাকা, ক্ষমতাটা এনজয় করা, তার কমিটিতে যারা আছেন, কমিটির মধ্যে এখন নানান রকম ঝামেলা। বেশিরভাগ মানুষই আসলে কাজ পায় না, ব্যক্তি নির্ভর কয়েকজন, ওই তার ভাই আছে, ফাহাদ করিম আছে, এরকম 2-3 জনই শুধু কাজ করছেন, বাকিরা একেবারে অকেজো হয়ে বসে আছে। তো আহ, মানে বাংলাদেশের ফুটবলের যে মানে একটা দুঃসময় যাচ্ছিল, আমরা যে তাবিত আওয়ালের হাত ধরে ভাবছিলাম যে কাঠামোর পরিবর্তন হবে, লিগে পরিবর্তন হবে, উন্নত হবে, আপনি কি খুব সহসাই সেই পরিবর্তন দেখছেন না আপনার দৃষ্টিতে? সহসা ধরেন, স্পোর্টসে তো আসলে, স্পোর্টস কি, মানুষের জীবনে তো শর্টকাট কোনো ওয়ে নাই, লটারি ছাড়া শর্টকাট কোনো ওয়ে নাই। আপনি যদি ভালো করতে চান পরিশ্রম করতে হবে, যে যে সেক্টরে কাজ করুক না কেন। তো খেলাধুলায় আরো বেশি টাফ, আর ফুটবলে তো আরো বেশি টাফ, কারণ ফুটবলে আপনি দুনিয়াব্যাপী এত বেশি কম্পিটিশন, এত বেশি দ্রুত এগোচ্ছে, যেখানে আমরা পিছিয়ে। তো তাবিদ আওয়ালের হাতে সময় যে নাই ব্যাপারটা তা না, তাবিদ আওয়ালের হাতে এখনো পুরো প্রায় 3 বছরেরও মতো সময় আছে। তিনি যদি একটা প্রপার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন, যে আগামী 2 বছরের মধ্যে আমি বাংলাদেশে 5টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মাঠ করে ফেলবো সরকারের সহযোগিতায়। একা একা ফুটবল ফেডারেশন পারবে না, যে ফান্ড পায় বা যেই পায়। আমি আমার একাডেমিটা, যে ফুটবল একাডেমি আছে বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে আছেই তো, সেখান থেকে আমি একটা বয়স ভিত্তিক যাতে ভালো দল আমি গড়তে পারি, যে এখন যদি অনূর্ধ্ব
10-12-তে যারা খেলছে, আগামী 5 বছর পরে গিয়েই তো তারা এরকম 18-19 বা এইরকম দলগুলোতে আসবে। এইরকম একটা পাইপলাইন তৈরি করব, এবং সেখানে আমি বয়সভিত্তিক পর্যায়ে ভালো কোচ নিয়োগ দেই। আমার একাডেমি, এলিট একাডেমি নামে একটা আছে, আমি একাডেমিটাকে মজবুত করি। সেখানে ভালো মানের কোচ নিয়ে আসি, ভালো একাডেমিটাকে যাতে রান করানো যায়। এই ব্যাপারগুলো যে পরিকল্পনা নেয়া, আমি কোচ এডুকেশনটাকে আরো বেশি ইয়ে করি। কোচের এডুকেশন এখন যেটা হচ্ছে, এটা রীতিমতো সার্টিফিকেট বিক্রি করে ফুটবল ফেডারেশন। তো ওই জায়গাগুলোতে যদি পরিবর্তনের শুরু করে, পরিকল্পনা হাতে নেয়, তাহলে আগামী 3 থেকে 4 বছর পর একটা পরিবর্তন শুরু হবে। কিন্তু কাজগুলো তো করতে হবে। ওই কাজগুলো শুরু করলেই কিন্তু আপনি প্রশংসার রেজাল্টটা দাবিদার, এবং প্রশংসা পরবর্তীতে যে করা যায় রেজাল্টটা যে পাবো। কাজ শুরু হয়েছে, আমরা ফল পাবো। 5 বছর পরে গিয়ে ফল পাবো, 7 বছর পরে গিয়ে ফল পাবো। কিন্তু কাজটা শুরু করতে হবে। কাজটাই এখনো শুরু করেনি। শুরু করেনি। আচ্ছা, তো আমিনুল হক প্রসঙ্গ আমাদের এখানে এসেছিল যে আপনি আহ, তার যে রাজনৈতিক স্ট্যান্ড সেটাকে আপনি প্রশংসা করলেন, যে সে প্রথমে ফুটবলার ছিল, খ্যাতিমান ফুটবলার, তারপরে নির্যাতিত হয়েছেন, এখন মন্ত্রী হয়েছেন। কিন্তু আমিনুল হকের দুইটা আসলে আচরণ আমার কাছে বেশ প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। আমি এজ এ জার্নালিস্ট আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে চাই। প্রথমটা হলো, বিসিবিতে উনি মানে দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই বিসিবিতে গেলেন, এবং বিসিবিতে যে সাংবাদিকদের ঢোকার যে একটা বিধিনিষেধ ছিল। ওইটা ওইটা ডিরেক্টলি বিসিবিতে যাননি। উনার নির্বাচনী এলাকাতে উনার একটা নির্বাচনী ক্যাম্পে ওকে, প্রেস কনফারেন্স হয়েছিল, ওখান ওকে, থেকে ফোন করেছিলেন। ওকে, সরি, মাই মিস্টেক, হ্যাঁ, আমি এই যে ভেবেছিলাম নো বিসিবিতে। প্রবলেম। ওকে, বাট ঘটনাটা তো এটাই ছিল যে হুম। উনি সাংবাদিকদের সামনে অন ক্যামেরায় উনি বিসিবির প্রধানকে ফোন দিলেন এবং বললেন যে এই নির্দেশ তুলে দাও। তো এইটা কতটুকু যুক্তিযুক্ত, বোর্ডকে কতটুকু সম্মান দেখানো হলো, বা কতটুকু বোর্ডের সাথে উনি কমিউনিকেশন করে এটা করলেন, এটা একটা আপনার পয়েন্ট অফ ভিউ জানতে চাবো। সেকেন্ড হচ্ছে, আরেকদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, উনি যখন খেলা দেখতে গেলেন, আমরা দেখলাম যে একজন রানিং মন্ত্রী আমিনুল হক, উনি অপেক্ষা করে দাঁড়িয়েছেন জাইমা রহমানকে রিসিভ কি করার বলবো, জন্য। রিসিভ করার জন্য। তো অথচ জাইমা রহমানের কোনো সাংবিধানিক কোনো পদ নেই আসলে, সেই উনার এই আচরণটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত আসি, প্রথম আপনি যেটা বললেন যে ওই যে ফোন করা, বিসিবির সিইও কে ফোন করে যে সাংবাদিকদের প্রতি যে ইয়েটা আছে ওটা উঠিয়ে নেন। ওইটা আমি সমালোচনা করেছিলাম এবং এখনো করব। কারণ ওই সিদ্ধান্তটা হয়তো একটা পপুলার সিদ্ধান্ত। ওটা অন ক্যামেরাতে দেখতে অনেক ভাল লাগে সাধারণ মানুষ। আরে কি করে ফেললো? কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল পোস্টে থাকবেন, সেখান থেকে যখন ঐরকম কর্মকাণ্ড করবেন, কারণ এটা আমি ক্রিকেট বোর্ড বলে বলছি না, ফুটবল ফেডারেশন বলে বলছি না, বা অন্য যেকোনো ছোট অর্গানাইজেশন হতে পারে। কিন্তু প্রত্যেকেরই একটা ডেকোরাম আছে। যাকে ফোন করা হচ্ছে তিনি একটা পোস্ট হোল্ড করেন। ওই সম্মানটা যেটা হতে পারতো, যে যখন সাংবাদিকরা বলল যে আমাদের বিসিবিতে ঢুকতে দেয় না, তার মানে বিসিবি যখন একটা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান হিসেবে সিদ্ধান্ত একটা নিয়েছে, সেটা ভুল হতে পারে, সঠিক হতে পারে, সেটা অন্য আলাপ। তো ওই জায়গাটাতে তার মানে তারা একটা ওই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে। তো ওই প্রতিষ্ঠানের সাথে সাংবাদিকরা যখন দাবি করলো আমাদের এই দাবিটা আপনি পূরণ করে দেন, হ্যাঁ, তিনি বলতে পারতেন আপনারা বলেছেন, আমি শুনলাম, আমি মিটিংটা শেষ করি, প্রেস কনফারেন্সটা শেষ করি, আমি প্রয়োজনে সভাপতি কিংবা সিইওর সাথে কথা বলে এটা সমাধান করছি। এবং তিনি আলাদাভাবে সাংবাদিকদের সামনে না, অন ক্যামেরাতে না, তিনি ভালোভাবে সিইও কে কি হয়েছে বলেন, এটা ভাই এটা তুলে নেন। নানানভাবে সমস্যার সমাধান হয়ে গেল। আপনি প্রেসে এসে বললেন যে হ্যাঁ আপনাদের সমস্যার সমাধান হয়েছে, আমি বলেছি। কিন্তু ওই যে বলাটা, এটা কিন্তু একজন ওই সিইও হিসেবে নিজামুদ্দিন চৌধুরী যে আছেন তার ইগোতে, মানে ব্যক্তি নিজামুদ্দিন চৌধুরী না, এটা পোস্টের ব্যাপারটা, যে আজকে আমিনুল হক হচ্ছে স্পোর্টস মিনিস্টার, প্রতিমন্ত্রী স্টেট হিসেবে আছে। মিনিস্টার। তার চেয়ে একজন বড় মিনিস্টার যদি, অর্থমন্ত্রী যদি আমিনুল হকের তার মন্ত্রণালয়ের ভেতরে মানে আমিনুল হকের সচিব যিনি আছেন, ক্রিয়া সচিব আছেন, তাকে ফোন করে বললে এই অমুককে এই কাজ করো, অমুককে এই কাজ করো, সেটা কি আমিনুল হকের দেখতে ভাল লাগবে? কখনোই ভালো লাগবে না। কারণ এটা কিন্তু ইগোইস্টিক জায়গায়, তিনি আমার সচিব, তখন তিনি প্রশ্ন তুলবেন, তিনি আমার সচিবকে মানে এইভাবে নির্দেশনা দিতে পারেন না, আমি একজন মন্ত্রী, আমাকে বলতে পারতেন। তো এই জায়গাটা ভাবা দরকার ছিল। আমি জানি না ওই সময় আমিনুল হক হয়তো খানিকটা আবেগে বলি, বা নতুন মন্ত্রিত্ব পেয়েছেন, প্রথম প্রেস কনফারেন্স, অনেক রকম ব্যাপার কাজ করেছে, এই কারণে ওর একটা ভুল ডিসিশন ছিল, আমার ধারণা আর করবেন না এরকম, শুধরে নেবেন। দ্বিতীয় প্রসঙ্গ যেটা ছিল, আপনি বলছিলেন জাইমা রহমানের জন্য যে জাইমা রিসিপ্টের গাড়ি রহমানের আছে, যে হ্যাঁ। ব্যাপারটা, এইটা যেটা হয়েছে যে আমরা কিন্তু এই ব্যাপারটাই সমালোচনা করতাম যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, যে শেখ রেহানা রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানটা পাচ্ছেন, যেখানে যাচ্ছেন প্রোটোকল বলি, এইটা বলি,
ওইটা তো তারেক রহমান এখন দেখাতে চাচ্ছেন না। তারেক রহমানের মধ্যে এখন যে চেঞ্জড এর ব্যাপারটা, যে আমি আমি যাচ্ছি, আমি ট্রাফিক সিগন্যাল মেনেই যাব, প্রাইম মিনিস্টারের মতো যাব না। আমি একটা জায়গায় সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যাব, আমি ওইটুকুর জন্য প্রোটোকল নেব না, আমি হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে যাব। তার মানে উনি কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন যে আমি ওই চর্চাটা করব না, আমি মানুষের সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই, মানুষের প্রধানমন্ত্রী হিসেবে বেঁচে থাকতে চাই। তো যখন তার বাবা এটা করছে বা দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী যখন করছেন, তখন যখন আবার আমরা এই চিত্রটা দেখি, তখন কিন্তু আসলে ওটা খারাপ লাগে দেখতে, কারণ এটা ওই ব্যাপারটার সাথে যায় না, তারেক রহমানের ওই নীতিমালাগুলোর সাথে যায় না। এই কারণে ওইটা আমিনুল হকের একটা ভুল ছিল। অন্য যে কোনোভাবে ফুল দিয়ে বিসিবিতে গেছেন, প্রাইম মিনিস্টারের মেয়ে এসছেন, খুব স্বাভাবিকভাবে বিসিবির সিও বলেন বা অন্য যে কেউ ফুল দিয়ে তাকে রিসিভ করা, তারপরে গেছেন, দেখা হওয়া, তাকে ঘুরে দেখানো, অনেক কিছুই হতে পারে, কিন্তু ওইভাবে যাওয়াটা, ওইটা দৃষ্টিকটুই আমার কাছে মনে হয়েছে। উল্টো পরের দিন যখন আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গিয়েছেন, তখন তো পারলে বিসিবি থেকে আলাদাভাবে সিও টিও সবাই মিলে উনি দাঁড়িয়ে একজন রানিং মন্ত্রী। উনি রানিং মন্ত্রী, বিএনপির মহাসচিব এবং অনেক বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, যার অনেক রকম অনেক ভালো দিক আছে বলার মতো। তো সেটাও হতে পারতো, সেটা কিন্তু আবার হয়নি। তো এই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো, এই ব্যাপারগুলো আসলে নিজেরা বোঝা উচিত যে কি করছি, কি করা উচিত। তাছাড়া এক্স্যাক্টলি। প্রশ্নের জন্ম যেমন হবে, সমালোচনা হবে, অনেক রকম সমালোচনা সইতে হবে তাকে। জি। আমি এখন আসলে বাংলাদেশের ক্রিকেটের একটা মানে খুব ডার্ক অধ্যায় নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জাহানারা বেগম, খুব সম্ভবত যে উনার জাহানারা আলম। এগেইনস্টে যে জাহানারা আলম, সরি। তো উনার এগেইনস্টে যে একটা সেক্সুয়াল অ্যাসল্ট এর একটা অভিযোগ উনি তুলছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে তাকে প্রেশারাইজ করা হলো যে তুমি কেন মিডিয়াতে এই কথা বললে, মানে উল্টো তার উপর একটা দায় দেয়া হলো, এবং শেষ পর্যন্ত বিচারটা কি হলো আসলে সেভাবে ফলাও করে আমরা জানি না। সেটার ইনসাইটটা যদি আপনার থেকে শুনতে চাই। ওই বিচার যেটা এক ধরনের কিন্তু হয়েছে, একটা রায় মানে সিদ্ধান্ত দিয়েছিল যারা ওই যে তদন্ত কমিটি করেছিল তারা, যে যার বিরুদ্ধে আসলে ইয়েটা হয়েছিল, অভিযোগটা এসেছিল, মঞ্জুরুল ইসলাম, তিনিও জাতীয় দলের সাবেক ক্রিকেটার, ওই সময় নারী দলের ম্যানেজার ছিলেন। তো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, তার মধ্যে তিনটা অভিযোগ ছিল, দুইটার প্রমাণ পেয়েছে, একটা প্রমাণ পায়নি। ফলে তাকে ওই যে আজীবন নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, এরকম একটা সিদ্ধান্ত এসছে। আর জাহানারা আলম, উনি অভিযোগ করেছেন, এই অভিযোগগুলো নিয়ে ওনার ভেতরের অনেক কিছু আবার ব্যাপার আছে। কারণ এই কখন আসলে ঘটনাটা ঘটানো হয়েছে, আপনি দেখেন আমিনুল ইসলাম বুলবুল যখন নির্বাচিত হয়ে আসছেন, এখন তো তামিম ইকবালের নেতৃত্বে আবার নতুন বোর্ড গঠিত হবে, এরকম নানান রকম ইকুয়েশন চলছে। সেটারও ইকুয়েশন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এই কাজগুলো একের পর এক হয়েছে, এর প্রেক্ষাপটটাও আসলে অনেক রকম ছিল। ওই ইন্টারভিউটাও যখন একজনকে দিয়ে আসলে করানো হলো যার ইউটিউব চ্যানেল থেকে, তার আগে জাহানার আলম কতগুলো টিভিতে অফার হয়েছিল যে ইন্টারভিউটা নেওয়া যায় কিনা। তো এই ব্যাপারগুলো খানিকটা স্ক্রিপ্টেড বলি বা প্রি প্ল্যান বলি, অনেক রকম ব্যাপার ছিল। ওইটা ওই বিতর্কের জায়গাটা আবার অন্য, কিন্তু যেহেতু অভিযোগ করেছিলেন একজন নারী হিসাবে, আমি অভিযোগটাকে অবশ্যই উড়িয়ে দিচ্ছি না, যে অভিযোগ করেছেন এটা অবশ্যই সত্য, কিন্তু ওই অভিযোগের প্রেক্ষাপট, কেন অভিযোগ আনা হলো, কোন সময়ে আনা হলো, এই ব্যাপারগুলো আবার একটু ভাববার ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ফেডারেশন থেকে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরা অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হন, কিন্তু এগুলো আসলে চলছে, এর সমাধান হওয়া উচিত। অবশ্যই এটা গ্রহণযোগ্য না, এর সমাধান হতে হবে, কিন্তু কোন প্রেক্ষাপটে কিভাবে হয়েছে এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু ওই সমাধান একটা হয়ে এসেছিল সিদ্ধান্ত, মঞ্জুরুল ইসলামকে ওকে। নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আবার সেখানেও ব্যাপার আছে, আরো যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সহ অন্য, কিন্তু ওই ব্যাপারগুলো কিন্তু আসলে ক্লিয়ার হয়নি এখন ক্লিয়ার পর্যন্ত। না, এটাই আমি বললাম যে আসলে অভিযোগটা আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা দেখেছি, আহ সেটার যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, একটা বিচার হয়েছে, সেইটা আমরা অত ফলাও করে প্রচারটা দেখি নাই আসলে। এক্স্যাক্টলি, ওইটা 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 আসেনি বাংলাদেশের প্রেক্ষাপটে। যে কোনো তদন্ত কমিটি গঠন পর্যন্ত খুব আলোচনা, তারপরে ওইটার ফলো আপ কি হলো সেটার আর তেমন কিছু ইয়ে থাকে না, এক্স্যাক্টলি। তো দৃষ্টি থাকে না। আচ্ছা, এইটা একটা আহ, আমার পার্সোনাল একটা মানে জানার আগ্রহ যে আমিনুল ইসলাম বুলবুল তো একজন স্বনামধন্য ক্রিকেটার ছিলেন, এবং উনি এখন বোর্ডটা চালাচ্ছেন, বেশ ভালোভাবেই বোর্ডটা চালাচ্ছেন। তো তার প্রতি আসলে ক্রিকেটার বা কিছু ক্রিকেটার কিংবা কিছু ক্রীড়া সংগঠকের আসলে ক্ষোভটা কোন জায়গায়? তাকে কেন তারা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না, বা ওয়াই তামিম ইকবাল, অন্য কেউ কেন না, এটার এটা কারণটা কি? এটা মানে আমিনুল ইসলাম ভালো চালাচ্ছেন, আমি ঢালাওভাবে এটা আবার সরাসরি বলবো না, এই কারণে, কারণ
তিনি কিন্তু লিগটা করতে পারছেন না। এখন করতে পারছেন না, এটার দোষটা আবার তাকেও দেয়া যাবে না। কারণ যারা আছেন যে ক্লাবগুলো খেলবে, মোহামেডান বলেন, আবাহনী বলেন, অন্যান্য ক্লাব যারা প্রিমিয়ারে খেলে, বেশিরভাগ ক্লাবই ওই যে একজোট হয়ে আমরা এই বোর্ডের অধীনে খেলবো না। সাফারার হচ্ছে ক্রিকেটাররা টাকা পাচ্ছে না, এই যে ঈদের আগেও হাহাকার করছে, বেশিরভাগ ক্রিকেটারের বাসায় বাজারের টাকা নেই, এরকম অবস্থা। কিন্তু মাঠ রেডি, আম্পায়ার রেডি, ক্রিকেট বোর্ড রেডি, খেলোয়াড়রাও খেলতে রাজি, শুধুমাত্র কিছু কর্মকর্তা গোঁ ধরে আছে, এই কারণে খেলাটা হচ্ছে না। ওই দিক থেকে ক্রিকেট বোর্ড আসলে সমাধানটা কতটা কিভাবে করলো, সেখানে তো দোষের একটা বা ব্যাপার থাকেই, মানে দায়বদ্ধতার ব্যাপার থাকে, যে কারণ অভিভাবক হিসেবে তাদেরই দায়িত্ব সমাধান করা। ক্লোজ করা। এখন আমিনুল ইসলাম বুলবুল পারছেন না, এর মূল কারণটা হচ্ছে ওই যে ক্ষমতায় যেতে হবে। ধরেন তামিম ইকবালকে কেন্দ্র করে এখন বিএনপিপন্থী সংগঠকরা প্রত্যেকেই যে আমাদের ওই সময় যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল এটা বলছে। হ্যাঁ, হয়েছে, অনিয়ম যে কিছু হয়নি এটা আমি অস্বীকার করব না, অনিয়ম অবশ্যই হয়েছে, কিন্তু এই অনিয়মগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যারা ক্ষমতায় থেকেছে এই পাওয়ারটা, মানে পাওয়ার এক্সারসাইজটা হয়েছে। এখনো আপনি ধরে নিলাম 100% একেবারেই রং ইলেকশন হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে আমিনুল ইসলাম বুলবুলকে ক্ষমতায় বসিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি ধরেই নিলাম একেবারে কারেক্ট। এখন এই বোর্ড ভেঙে দিয়ে নতুন যে ইলেকশনটা হবে, এই ইলেকশন যদি আবার হয়, সেই ইলেকশনে কারা আসবে, ওই ক্লাবগুলোতে যারা বসবে, ওই জেলা বিভাগীয় পর্যায় থেকে যে কাউন্সিলর গুলো আসবে, তার মানে বিএনপি পন্থী সংগঠক বা তাদের পছন্দের যারা আছে তাদের নামগুলোই তো আসবে, তারাই তো ইলেকশন করবে, তার মানে এখানে ওই তাদের পছন্দের। এখন যারা আছে তারা তাদের পছন্দের না, এই কারণে তাদের এই বোর্ডকে পছন্দ হচ্ছে না। কিন্তু 2 দিন পরে যখন ইলেকশন হবে, আবার তাদের পছন্দের লোকগুলোই ক্ষমতা ব্যবহার করে এখানে যখন বসবেন, তখন আবার ওই বোর্ড ভালো। তো দিন শেষে আসলে ক্ষমতাটাই মূল ব্যাপার। ওই ক্ষমতায় বসার জন্য যত পরিকল্পনা হচ্ছে, শুধুমাত্র সেই কারণে ক্রিকেটটাকে জিম্মি করে ফেলা হয়েছে। এখন এই জিম্মি করে আমিনুল ইসলাম বুলবুলকে যতটা দুর্বল করা যায়, আমরা এখন যদি একেবারে রিসেন্ট যে ইরান এবং আমেরিকার যুদ্ধের যে ব্যাপারটা, যে এখানে হরমুজ প্রণালী আটকে দিয়ে ইরান এখন যে কোনো ভাবে চেষ্টা করবে যে অয়েল প্রাইস যত বেশি হয় আমেরিকার ট্রাম্পের উপরে চাপ সৃষ্টি করা প্রেশারটা সারা বেশি দুনিয়া পড়বে। থেকে। তো এই একইভাবে আমরা খেলবো না, টুর্নামেন্ট খেলবো না, লিগ খেলবো না, আমিনুল ইসলাম বুলবুলের উপরে চাপ তৈরি করা, মানুষকে জানানো যে এ কিছুই কাজ পারছে না, কোনো রকম খেলাধুলা আয়োজন করতে পারছে না, একে সরাও। এই হচ্ছে মূল ব্যাপারটা, মূলটা হচ্ছে ক্ষমতা আর টাকা। তো এইটা নিয়ে আসলে আপনার একটা কন্টেন্ট আমি দেখছিলাম এবং আপনার একটা টার্ম আমার খুব পছন্দ হয়েছে, যে আব্বুর ছেলেরা, যেটা আপনি বললেন। এটা আমার আসলে মাথায় একদম শুরু থেকেই বাজতেছে, যে এই প্রশ্নটা আমি কখন করব, যে এই টার্মটা আসলে আপনার কি নিজের দেয়া কিনা নাকি কোথাও থেকে এটা এটা শুনেছেন? এটা আমি যদি ভুল না করি আমারই দেয়া, কারণ আমি এই এটা হচ্ছে যখন এই যে ইলেকশন হবে ফারুক আহমেদকে সরানো, তারপরে যখন এরকম নানান রকম ইকুয়েশন তৈরি হচ্ছে, যখন আমি দেখলাম যে তামিম ইকবালের পাশে আসলে কারা কারা, আমির খসরু মাহমুদের ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে, মির্জা আব্বাসের ছেলে, বরকতুল্লাহ বুলুর ছেলে, তার মানে যারা আসছে, আপনি একেবারে নিউট্রালি আপনি মানে ভেবে ইফতারেও দেখবেন। তো আমরা এটা দেখলাম যে টেবিলে একসাথে বসা। হ্যাঁ, একসাথে বসা। এবং এই যারা আসছেন তাদের কোনো সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড নেই, যে হতে পারে মির্জা আব্বাসের ছেলে একটা ক্লাব চালিয়েছে অনেকদিন, কিংবা ক্রিকেট খেলেছে, ক্রিকেট সংগঠক হিসেবে অনেকে থাকে না, যেটা হয় যে ছোটবেলা থেকে এরকম বিভিন্ন হুম। সংগঠক হিসেবে কাজ করে, ওই রকম কিছুই নেই, তারা বিভিন্ন ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আসবে। তার মানে কি, তাদের মূল পরিচয়টা হচ্ছে আমার বাবা ভালো অবস্থায় আছে, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, এখন অমুক মন্ত্রী, তার মানে আব্বুর পরিচয়ে তারা এই পর্যায়ে আসছে। এই কারণে আমি ওই টার্মটা তখন হঠাৎ করে মাথায় আসলো, যে এই আচ্ছা, বোর্ডটা যেটা হতে যাচ্ছে এটা হবে আব্বুর ছেলেদের ক্রিকেট বোর্ড। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা একসময় শেখ হাসিনার সময় আসলে ক্রিকেট বোর্ডকে কিন্তু এরকম ডাকতাম যে মায়ের মায়ের দোয়া দোয়া। ক্রিকেট বোর্ড। তো ওইটা যদি মায়ের দোয়া হয়, তাহলে এটাকে আব্বুর ছেলেদের ক্রিকেট বোর্ড আব্বুর বলাটাই ছেলেদের ক্রিকেট মানে শ্রেয়। এটাই, মানে যেটার একটা, মানে আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই, যে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড যেটা জয় শাহের, অমিত শাহের ছেলে, তারও তো আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই, জাস্ট বাপের ক্ষমতার জোরে ঢুকে গেল ক্রিকেট বোর্ডে। ওইটার একটা রেপ্লিকা হয়তো বা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখবো, যদি এই সিস্টেমটা চেঞ্জ না হয় আসলে। এক্স্যাক্টলি। Exactly. আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করতে চাই, এটা হয়তোবা জার্নালিস্ট হিসাবে আপনার আনসার দেওয়াটা একটু টাফ হবে, বাট আমি চাই আপনি এটা আনসারটা দেন। সেটা হচ্ছে যে আহ, আমি, এটা আমার নিজের প্রশ্ন, আমি এই টার্মটাও আমি ফেসবুকের বিভিন্ন জনের পোস্ট থেকে দেখেছি, যে বিভিন্ন ক্রিকেটাররা, একটু নামি দামি ক্রিকেটার যারা আছেন, তারা নিজেদের আহ, মানে পারপাস সার্ভের জন্য সাংবাদিক পালন করে, মানে গৃহপালিত সাংবাদিক।
এবং আমি যদি নামও নিয়ে বলতে চাই যে রিয়াসাত আজিম কিংবা নট আউট নোমান, তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ক্রিকেটারের পারপাস সার্ভ করে। দিস ইজ নট মাই ওয়ার্ডস, আই এম গেটিং ফ্রম সোশ্যাল মিডিয়া। তো এই ধরনের সাংবাদিকতা কি আসলে এক্সিস্ট করে কিনা, বা তাদেরকে কতটুকু প্রশ্রয় দেওয়া হয় বিসিবিতে? এখন আমি ডিরেক্টলি আপনি যাদের নাম বলছেন আমি ওইভাবে বলতে চাই না তারা কার পারপাস সার্ভ করছেন বা করছেন। তারা যখন কন্টেন্ট গুলো দিচ্ছেন তখন হয়তো সাধারণ মানুষ ওই ব্যাপারটা বুঝতে পারছে বা সে কার পক্ষে কথা বলছে কি বলছে। এখন আবার আমি যখন কথা বলছি হয়তো আমার কথা নিয়েও কেউ কেউ পছন্দ না হতে পারে, অন্যভাবে ব্যাখ্যা দিতে পারছে আমি হয়তো মানে অন্য কারো পারপাস সার্ভ করছি কিনা। কিন্তু ব্যাপারটা তো আসলে তা না। কিন্তু আপনি সিদ্ধান্তটা কি নিচ্ছেন বা কি কোন জায়গায় দাঁড়িয়ে কোন পক্ষ নিচ্ছেন সেইটা একটা বড় বিষয়। যে আপনি হ্যাঁ, স্রোতের বিপরীতে হাঁটবেন বা আসলেই কি ব্যাপারটা হলো, এই কারণেই আমি ওই পক্ষ নিলাম কিনা বা আসলে কারো স্বার্থ উদ্ধারের জন্যই বা কারো হয়ে ইচ্ছাকৃতভাবেই কাজটা করছে কিনা, এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে ফেলে। আমি যদি বাংলাদেশ বিশ্বকাপে খেললো না এই ইস্যুটাকেই বেশ কয়েকজন যেভাবে ব্যাখ্যা দিয়েছে আমি এখনো তাদের বিরোধিতা করি। বলা হচ্ছে যে ভারতে গিয়ে খেললো না, ভারতের সাথে সম্পর্কই, কিন্তু মূল ব্যাপারটাকে সবাই ইগনোর করেছে। আমাদের মুস্তাফিজের মুস্তাফিজের সাথে যে ব্যাপারটা ইস্যু, যে ব্যবহারটা করা হয়েছে, যে কাজটা করা হয়েছে ওই জায়গা থেকে তাৎক্ষণিকভাবে যে ডিসিশনটা, হ্যাঁ হয়তো অতি দ্রুত ডিসিশন নিয়ে ফেলা হয়েছে যে আমরা বিশ্বকাপে খেলবো না, যে আলোচনার জায়গাটা খোলা রাখা হয়নি, ওই জায়গাটা নিয়ে কথা হতে পারে। কিন্তু তখন যেটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আমার কাছে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত হয়নি, ওটা সঠিক সিদ্ধান্তই ছিল। কারণ জাতিগতভাবে শুধু মুস্তাফিজ না, টোটাল বাংলাদেশকে তারা ইগনোর করেছে। ওই জায়গা থেকে আমি যে পয়েন্টে তখনও ছিলাম এখনো আছে, যে না ওটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। কখনো কখনো হ্যাঁ দ্রুত ডিসিশন নিতে গিয়ে ওই ডিসিশনটা ভুল হতে পারে কিংবা খানিকটা ওই নিয়ে সংশয় থাকতে পারে, অনেক রকম আলোচনা হতে পারে, কিন্তু আপনি তো দেশের স্বার্থেই নিয়েছেন। আবার দিন শেষে ভারতে যে খেলতে যাবে বা ইয়ে যাবে, তখন সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে ওই যে নিরাপত্তা জনিত যে ব্যাপারটা, যখন যে কোনো দলই খেলতে যায় তখন অনেক রকম এনওসির ব্যাপার থাকে বা গভর্নমেন্ট থেকে পারমিশনের ব্যাপার থাকে। গভর্নমেন্টও কিন্তু পারমিশন দেয়নি, ক্রিকেট বোর্ড একা যে ব্যাপারটা ডিসিশন নিয়েছে তা না, ওই সময় ডিসিশনটা নেয় হয়েছে, গভর্নমেন্ট বলেছে, সেটা ফলো করেছে ক্রিকেট বোর্ড। জি, মানে ইস্যুটা তো এমন ছিল যে ইন্ডিয়া থেকে বলা হলো যে মুস্তাফিজের নিরাপত্তা তারা দিতে পারবে না। তো একা মুস্তাফিজের নিরাপত্তা যেহেতু তারা দিতে পারবে না, তাহলে তারা ফুল একটা টিমের কিভাবে নিরাপত্তা দিবে, এই ইস্যুটাই তো আমাদের গভর্নমেন্ট মেইনলি রেইজ করেছিল। এবং এক্স্যাক্টলি ওটা তখন ঠিক ছিল, সাধারণ মানুষও ওটা জানতো বুঝতো এবং সবাই বুঝে। কিন্তু দেখেন পরে আবার মিডিয়াতে, ওই যে কিছু মিডিয়াতে ওটাকে অন্যভাবে প্রচার শুরু হলো, যে আমরা যদি বিসিসিআই এর সাথে মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে রিলেশন খারাপ করি আমাদের আর্থিক কি লস হবে, ভবিষ্যতে কি কি আমরা ক্ষতির সম্মুখীন হব। এই যে আর্থিক যে ব্যাপারগুলো ওইভাবে খুব হাইলাইট করা হলো এবং ধীরে ধীরে আর্থিক কিছু ক্ষতি হবে এটা তো বোঝাই গেছে, যে ওই সময় হ্যাঁ এটা না হলে বিশ্বকাপে না খেললে একটা পার্টিসিপেশন যে মানি থাকে ওটা পাবো না এরকম। কিন্তু ওই ব্যাপারগুলোকেই তখন হাইলাইট করা হলো, মূল যে ব্যাপারটা ওইটাকে একেবারে ঢেকে দেওয়া হলো। এইটা আসলে ঠিক না। ওই ব্যাখ্যা দাঁড় করানো, ন্যারেটিভ দাঁড় করানো, ওই জায়গাটাতে আসলে কে কিভাবে করছে এগুলো সাধারণ মানুষ মানুষ বুঝতে পারে। আচ্ছা, আর্থিক ব্যাপার নিয়ে যেহেতু কথা হলো, যে আহ, আমাদের সবসময় এই কথাটা শোনা যায় যে ক্রিকেট বোর্ডের ব্যাপারে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে গিয়া ওয়ার্ল্ড এর ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ড। এটা কি আসলে মিথ না বাস্তবতা? না, এটা বাস্তবতা। টাকা আছে। টাকার দিক থেকে, আর্থিক দিক থেকে বাংলাদেশ মানে চতুর্থ বা তৃতীয় এরকম একটা অবস্থানে আছে। টাকা অনেক আছে। কিন্তু সেই টাকার ব্যবহারটা কিভাবে হচ্ছে এটা কিন্তু আসলে ইয়ে নাই। সেই টাকার ব্যবহার বলতে আমি বলছি যে ক্রিকেট উন্নয়নে কতটা ক্রিকেট, হ্যাঁ, ব্যবহার ক্রিকেট করছে মানে বা আপনার একটা বোর্ডের টাকা আছে মানে এই টাকা খরচ হবে ক্রিকেটের স্ট্রাকচার উন্নয়নে, খেলোয়াড়দের সুযোগ সুবিধা দেয়। যেমন আমি একটা পডকাস্ট যেটা আপনি একটু আগে রেফারেন্স দিলেন, সেখানে তামিম ইকবাল বলছিল যে ক্রাইস্ট চার্চে যখন প্লেয়ারদের উপর হামলা হলো, তখন তো তাদের একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা এতগুলা লাশ নিজের চোখের সামনে দেখলো। তো তখন বিসিবি থেকে কোনো মেন্টাল সাপোর্ট বা মেন্টাল কোচ দেওয়া হয়নি। এখন কি বিসিবি থেকে কোনো প্লেয়ারদের কোনো মেন্টাল কোচ দেওয়া হয়? কারণ এখন তো ধরেন সোশ্যাল মিডিয়ার যুগ, নানা রকম বুলিং হয়, স্টেডিয়ামের দর্শকরা যে প্লেয়ারদের বুলিং করে, তখন তাদের একটা মেন্টাল স্ট্রেংথ দরকার। এইটা কি বিসিবিতে আছে বা প্রোভাইড করা হয় বিসিবি থেকে? ওইটা যদি লাগে মাঝে মধ্যে একজন ভদ্রলোক উনি কানাডাতে থাকেন, উনি যদি মানে ওরকম কোনো সেশনের প্রয়োজন মনে করে তখন। তো আসলে তো এটা সবসময় দলের সাথে দরকার। তো মানে আমি আপনি যে দেশগুলো থেকে কথা বলছি বসে এখানে এই মেন্টাল ব্যাপারটা যতটা আসলে
গুরুত্ব দেয়া হয় একটা মানুষের জন্য, মানুষ কি একটা পশুর জন্য এরা অনেক বেশি গুরুত্ব দেয়, কিন্তু আমাদের তো সর্বোচ্চ লেভেলে যারা খেলছে তাদের ব্যাপারে তো ওখানে যে এফডিআর এ আপনার 1400-1500 কোটি টাকা আছে, কিন্তু ওই টাকাটা আপনি কি কাজে ব্যয় করছেন? আপনার ক্রিকেটের কি কি উন্নয়ন হচ্ছে? ক্রিকেট তো শুধু মাঠে খেলে একটা সিরিজ জিতলেন, একটা বিশ্বকাপে ভালো করলেন, এটাই না। আপনার ওই যে আমি শুরুতে বলেছি যে সঠিক স্ট্রাকচারের উপরে যদি না দাঁড়ায় এই ক্রিকেটও একসময় ধুঁকতে থাকবে। তার মানে আপনি সঠিক জায়গায় দাঁড় করিয়ে যাচ্ছেন কিনা ব্যাপারটাকে, আপনার রিসার্চের যে জায়গাগুলো থাকে। আমি রিসেন্ট একটা দেখছিলাম, নিউজিল্যান্ডের একজন বোধহয় বাংলাদেশে গেছে, নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যানেজার ও সামথিং লাইক দ্যাট, আমি এক্স্যাক্টলি তার ডেজিগনেশনটা জানি না। তাদের এইচপি মানে হাই পারফরমেন্স ইউনিট যেটা, সেটা একটা ইউনিভার্সিটির ভেতরে, অস্ট্রেলিয়ার যেটা হাই পারফরমেন্স ইউনিট একটা ইউনিভার্সিটির সাথে ইয়ে করা। তো উনাকে প্রশ্ন করা হয়েছিল এগুলো ইউনিভার্সিটির ভেতরে কেন, আমাদের তো ক্রিকেট বোর্ডের ভেতরে। উনি বলেছে যে এটা রিসার্চের কাজে অনেক বেশি কাজ দেয়, যখন ইউনিভার্সিটির ভেতরে থাকে এটা অনেক বেশি সহজ হয় কাজটা। কিন্তু বাংলাদেশে ক্রিকেটে কি আসলে রিসার্চ বেজ কোনো কাজ হয়? কিচ্ছু হয় না। আপনার পরিসংখ্যান, আপনাকে শুধু আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আইসিসি ট্রফি বাংলাদেশ 97 জিতেছে, সবচেয়ে গর্বের ধন। এই জিনিসটা তো হারিয়ে গেছে, সেটা ধরলাম। তারপরে তো অনেক রকম আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছি, অনেক সিরিজ জিতেছি। আপনি যে দেশে আছেন ওই দেশের একটা ক্লাব, আপনি যে শহরে আছেন ওই শহরের একটা ক্লাবে যাবেন, আপনি ক্লাবের দেখবেন একটা মিউজিয়াম মতো বা ট্রফিগুলো কি জিতেছে, আপনি গেলে একটা ফ্লেভার পাবেন। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সামনে যখন দেশে যাবেন গিয়ে দেখবেন তো যে আপনি বাংলাদেশ ক্রিকেটের যে ট্রফিগুলো আছে কোথায় আছে দেখতে পাবেন? আপনার কোনো রকম দেখার সুযোগ নাই। ওইগুলো রাখা হয়েছে হচ্ছে ২ ড্রেসিং রুমের মাঝে এক ধরনের একটা শোকেস করে ওখানে। মানে কেউ দেখতে পাবে না। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই আশেপাশে মানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশেপাশে প্রতিদিন সকাল বিকাল শয়ে মানুষ ঘোরে যে একটু যদি কোনো ক্রিকেটারকে দেখা যায়, যেটা এফডিসি বা ইয়ের ক্ষেত্রে হয়, আমি একটা নায়ককে যদি দেখতে পাই। তো যদি ক্রিকেট বোর্ড থেকে ওইরকম কোনো উদ্যোগ নিয়ে ওখানে মার্কেট করেছে যে একটা মিউজিয়ামেরও আমি মতো করে দিই, আমার এই ট্রফিগুলো সব ওখানে থাকবে, প্রতি একজন দর্শক ঢুকে দেখতে চাইলে তাকে 5 টাকা ফি দিয়ে ঢুকে ভেতরে ঢুকতে হবে, ছবি তুলতে পারবে, সবকিছু সে দেখলো। একটা আমি আমার বাচ্চাকে নিয়েও হয়তো বিকালে যেতে পারি, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বিকালে যেতে পারেন। তো এই যে যে ব্যাপারগুলো থাকে, এতে কি হয়, ওই বাচ্চাটা দেখলো ওই আমাদের একটা ট্রফি আমি দেখছি আজ, কিংবা ওই অমুকের সাথে একটা ছবি তুলে আসছি, অমুকের জার্সিটা ওখানে আছে। এটা হচ্ছে জানাতে হয়। অতীতকে জানালে তবে ভবিষ্যতের জন্য কাজ দেয়। তো এরকম ছোট ছোট কাজই করে না, যেটা বেসিক কাজ কিছুই হয় না। তো দিন শেষে ওই 1400-1500 কোটি টাকা এফডিআর এ রেখে ওগুলো আসলে গুনে ধরবে। দিন শেষে ওই যে ফারুক আহমেদকে এক ধরনের ইয়ে দিয়ে ব্লেম দিয়েই তো তাড়ানো হলো, তিনি টাকা খেয়ে ফেলেছেন। আসলে তো এই টাকা খাওয়া সম্ভব না, এক ব্যাংক থেকে উনি আরেক ব্যাংকে সরিয়েছিলেন সেগুলো। মানে এই প্রেক্ষাপটগুলো আসে, কথা হয়, কিন্তু দিন শেষে আসল কাজটা যেটা, ধনী ক্রিকেট বোর্ড, বিশ্বের তৃতীয় চতুর্থ ক্রিকেট বোর্ড, কিন্তু দিন শেষে যে কাজগুলো হওয়া দরকার কিছুই হচ্ছে না, শুধু টাকাটাই আছে। যে আপনি বাংলাদেশে প্রায় 2 দশক স্পোর্টস জার্নালিজম করেছেন, এখন কানাডায় আছেন, তো এখন আপনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে আহ, কথাগুলা বলতে পারেন, অনিয়মগুলা তুলে ধরতে পারেন, বাংলাদেশে অবস্থানরত সাংবাদিকদের মধ্যে আসলে আমরা তেমন দেখতে পাই না। তারা মূলত আসলে ফোকাস করে ড্রেসিং রুম গসিপস, কে কি করলো কে কি পড়লো এইগুলো নিয়ে। তো মানে দেশে কি সাংবাদিকদের উপর কোনো প্রেসার প্রয়োগ করা হয় কিনা, যে তারা কিসের দেশে মানে প্রেশার বলতে আছে, পারে আমি না? দোষ দেব না। আমার চেয়েও ভালো ভালো সাংবাদিক, আমার চেয়েও ভালো ভালো কাজ করেন, এরকম যোগ্যতা সম্পন্ন আছে, প্রত্যেকেই আছে। কিন্তু অনেক লিমিটেশনস আছে। লিমিটেশনস কেমন? আমি যদি আমার সর্বশেষ কর্মস্থল যেটা মাছরাঙা টেলিভিশনে ছিলাম, তখন আমি চাইলেই, আমি হয়তো এখন সোশ্যাল মিডিয়াতে আমার মতো করে কথা বলছি, কিন্তু একটা রিপোর্ট করব তখন কিন্তু সেটা পারতাম না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আমি কাজী সালাউদ্দিন নিয়ে একটা রিপোর্ট করেছিলাম, এবং কাজী সালাউদ্দিনের ওই রিপোর্ট পছন্দ হয়নি, এই কারণে আমার সর্বোচ্চ লেভেল মালিককে ফোন করে আমার ওই রিপোর্ট সরাতে বাধ্য হয়েছিল। বা আমি একটা আমার সোশ্যাল মিডিয়াতে কোনো একটা স্ট্যাটাস দিলাম কাজী সালাউদ্দিন কিনে, সেই স্ট্যাটাস পর্যন্ত ডিলিট করতে হয়েছিল। মানে ওই প্রেশারটা আসে যে দিন শেষে আমার তো চাকরি দরকার। আমি কাজী নাবিলের বিরুদ্ধে মানে বিরুদ্ধে না, কাজী নাবিলকে একটা ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে করতে গিয়েছিলাম, তিনি আমাকে রীতিমতো অপমান করে বের করে দিয়েছিলেন, এবং দিন শেষে আমি কিছু করতে পারিনি, বা তার বিরুদ্ধে যে একটা রিপোর্ট করবো সেটাও করতে পারিনি। কারণ আমি জানি যে আমার ওই আমার যিনি চ্যানেলের মালিক আছে তার সাথে তার খুব ভালো সম্পর্ক। তিনি যদি আমার মালিককে বলে দেন বা ফোন করেন, আমার চাকরিটা চলে যাবে। দিন শেষে আমি চাকরিটা গেলে আমি বাংলাদেশ থেকে আর দ্বিতীয় জায়গায় আমি যে স্যালারিটা ড্র করি ওই স্যালারিতে হয়তো অন্য কোথাও চাকরি হবে না। তো ওই যে আমার মধ্যে যে অনিশ্চয়তাটা বা যে ভয়টা কাজ করা, এখন যারা কাজ করছেন তারা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই ভালো, কিন্তু
তাদেরও লিমিটেশন আছে, তাদের ওই ভয়ের জায়গাটা আছে, কারণ চাকরি হারালে চাকরিটা পাওয়া মুশকিল এই কারণে। কারণ আমরা যখন কাউকে বলি যে এই কাজ করছে না, তারা কেন কথা বলছে না, পেছনের কাহিনীটা ওখানেই যে আসলে তারা তারা চাইলেই বলতে পারে না, পারবে না। প্রেশার সবসময় তাদের উপর থাকতেছে, যেই কারণে অবশ্যই। তারা আসলে যে প্রবলেম গুলা ধরেন আমাদের স্ট্রাকচার বা দুর্নীতি সেসব নিয়ে তারা রিপোর্টিং করতে পারছে না, একটা পারছে না প্রেশারের জন্য। এক্স্যাক্টলি, অত ডিপলি ইয়ে করতে পারছে না, নানান রকম সমস্যা থাকেই, অনেক রকম। আবার এক্স্যাক্টলি। কিছু মানে এটা তো বললাম ওই রকম সমস্যা, আবার কিছু নিজেদের ভেতর থেকেই এক ধরনের কি বলবো ফিল্টার কাজ করে। কারণ ক্রিকেটেই বলেন ফুটবলেই বলেন অনেক সাংবাদিক, এক্ষেত্রে আবার আমার নিজের কি বলবো জ্ঞাতি গোষ্ঠীর খানিকটা সমালোচনা করি, যে স্পোর্টসের যে ট্যুরগুলো হয়, ক্রিকেট বলেন ফুটবল বলেন, সাংবাদিকরা যখন কাভার করতে যান, এটা অফিস স্পন্সরশিপ ম্যানেজ করে দেয়। এই রকম অফিস ধরেন আপনি প্রথম আলো, ডেইলি স্টার, হাতে গোনা একটা দুইটা টেলিভিশন পাবেন যারা। আর বাকি সবগুলো স্পন্সর ম্যানেজ করতে হয় রিপোর্টারকে নিজে। ওই অমক কর্মকর্তাকে ধরে, ভাই আমার এই ট্যুরের একটা স্পন্সর করে দেন, আপনার এই বিজ্ঞাপনে মানে এই প্রচার পাবেন আপনি এইরকম। তো যখন একজন কর্মকর্তা বা একজন ওইরকম বোর্ডে বা ফুটবল ফেডারেশনে বসে আছেন একজন কর্মকর্তার কাছ থেকে আমি স্পন্সরশিপটা নিচ্ছি, তার মানে দিন শেষে আমি আবার তার অনিয়মের বিরুদ্ধে কিন্তু কথা বলতে পারবো না, যেটা আমি এখন পারি। যে আমার ওই বাধাটা নাই যে আমাকে স্পন্সরের জন্য একজনের কাছে দৌড়াতে হবে, আমার ওই একটা ইয়ের জন্য ফোন আসবে, সেটা আমার আসলে নাই। এই কারণে আমি এখন যেটা জানি, যেটা বুঝি আমার অভিজ্ঞতা থেকে, সাথে ইনফরমেশন গুলো অনলাইন বলেন পত্রিকা বলেন এগুলো পড়ে, আর যারা সহকর্মী আছে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে তো নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়। সাথে আবার কর্মকর্তারাও, আপনি যখন এখন সুবিধার জায়গা হচ্ছে, আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আরো একটা কর্মকর্তা যে হয়তো ওই অন্যায়টাকে প্রশ্রয় দেয় না, সে আপনার সাথে উইলিংলি যোগাযোগ করবে, আপনাকেই অনেক তথ্য দেবে। এই ব্যাপারগুলো এই জন্য অনেকে বলে যে বিদেশে বসে এত কিছু বলছো, দেশে থেকে বলো না। দেশে থেকে বলিনি এই কারণে অনেক রকম সমস্যা ছিল, অনেক রকম বাধা ছিল, কিন্তু এখানে আমি পারি আমার ওই স্বাধীনতাটাকে কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাই। আচ্ছা, আমাদের সর্বশেষ সেগমেন্ট, আমরা একটা ছোটখাটো র্যাপিড ফায়ার করতে চাই। আহ, একদম র্যাপিড ফায়ার, একদম প্রশ্নের সাথে সাথে আনসার দিতে হবে এমন না, ওকে। একটু তাড়াতাড়ি দিবেন আর কি। আপনার দৃষ্টিতে এখন বিসিবির প্রেসিডেন্ট কে হলে সবচেয়ে বেশি ভালো হবে মনে হয়? এই মুহূর্তে যদি চেঞ্জ হয়, আমার কাছে ফারুক আহমেদ বেস্ট চয়েস। ফারুক আহমেদ বেস্ট চয়েস। আর বাফুফের জন্য? বাফুফের আপাতত চেঞ্জ হবে না, এই কারণে পছন্দ করেও লাভ নেই, কারণ 4 বছর 4 বছর থাকবে, ফিফার এম্বার্গো চলে আসবে। চলে আসবে। আচ্ছা, বাংলাদেশের কবে নাগাদ একটা ক্রিকেট বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখেন? এটা যদি এখন খুব ভালোভাবে পরিকল্পনা নেয়, ঘরোয়া স্ট্রাকচার দ্বারায়, আরো দুইটা ওয়ানডে না টি-20, এটা একটা বড় সাফল্য বাংলা, মানে বড় প্রশ্ন, কারণ হচ্ছে যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো খেলে। ওয়ানডেতে এই ওয়ার্ল্ড কাপে সম্ভব না, নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য যদি বাংলাদেশ ওরকম একটা ভালো জেনারেশন বা ওরকম 5-6 জনের একটা ভালো ইউনিট দাঁড় করে, তাহলে সম্ভব হয়তো। মানে আদার দেন ক্রিকেট এন্ড ফুটবল, বাংলাদেশের একটা স্পোর্টস যেটার ফিউচার খুব ব্রাইট? শুটিং এ সবসময় ভালো মানে করার একটা পসিবিলিটি ছিল, কিন্তু আসলে অবহেলিতই, কোনো রকম কোনো পরিকল্পনা নেওয়া হয় না। যেমন আমি জানতাম না, আপনার থেকে জাস্ট শুনলাম যে শুটিং এ আমাদের আসলে পারফরমেন্স এত ভালো আর কি। আহ, বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন যে ক্রিকেটিং একটা ক্যারিয়ার, একটা লম্বা সময় ধরে 1980 সাল থেকে যদি বাংলাদেশের একটা ক্রিকেট খেলা হয়, তো সবচেয়ে বড় তারকা এখন পর্যন্ত সাকিব আল হাসান। তো সাকিব আল হাসানকে যদি বাদ দিয়ে কথা বলেন, তাহলে আপনি টপ 3 জন প্লেয়ার কাকে রাখবেন? মানে ক্রিকেটের বাইরে নাকি ক্রিকেটের না না, ভেতর থেকে? ক্রিকেট শুধু। ক্রিকেট থেকে মাশরাফি। আমি আকরাম খানকে হচ্ছে সবার উপরে রাখবো, কারণ ক্রিকেট দাঁড়িয়ে আছে আকরাম খানের একটা ইনিংসের উপরে। আকরাম খান, এদিকে মাশরাফি, আর যদি বলি আর কি, তিনজন। হুম। আচ্ছা শুরু থেকে বলি আমি, মানে তিনজনের মধ্যে যদি আমি সবার আগে এগিয়ে রাখি, সেটা হচ্ছে আকরাম খান, যার এক ইনিংসের উপরে আসলে বাংলাদেশের ক্রিকেট সেই আইসিসির আপনার ওই ইনিংস গুলো মনে পড়লে নেদারল্যান্ডসের বিপক্ষে ওই এক ইনিংসের উপরে দাঁড়িয়ে আছে। পরে মাশরাফিকে আমি হিসেবের মধ্যে ধরবো। আর যদি আমার খুব ভালো প্রিয় মানে খুব ভালো লাগার খেলোয়াড় হচ্ছে মোহাম্মদ আশরাফুল ছিলেন, যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক, কিন্তু অসাধারণ। কিন্তু অসাধারণ। আচ্ছা, আর ফুটবলের যদি আপনি 3 জন তারকার কথা বলেন? অল টাইম, হ্যাঁ, অল টাইম, বাংলাদেশের অল টাইম। বাংলাদেশের অল টাইম আমি কাজী সালাউদ্দিনের খেলা ওইভাবে আসলে আমার মনে নেই, দেখিও নি তাকে, আমি বিজ্ঞাপনে বিভিন্ন ইয়েতে দেখতাম। কাজী সালাউদ্দিনকে তো রাখতেই হবে। আপনার মনে মুন্নার খেলা আমি দেখেছি, আমার মনে আছে মনে মুন্না। আর রিসেন্ট সময় হামজা চৌধুরীকে রাখবো। হামজা চৌধুরীকে রাখবেন।
আর এমনি ওভারঅল যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেট বা ওয়ার্ল্ড ফুটবলের থেকে একজনকে চুজ করতে বলি, যে কারেন্ট ক্রিকেট থেকে আপনি একজন প্লেয়ার চুজ করবেন, তাহলে সে কে হবে? সচিন টেন্ডুলকার। আর ফুটবল থেকে? মেসি। ফুটবল থেকে মেসি। আর্জেন্টাইন ফ্যান আপনি নাকি? একেবারে ডাই হার্ড। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, বাংলাদেশ থেকে খুব সম্ভবত যে ওই বাফুফের যে ইলেকশন গুলো হয় সেখানে তো মনে হয় জার্নালিস্টরা ভোট দিতে পারে ক্রিকেট ওই বিএফএফ এর বাফুফের ইলেকশনে পারে না, কিন্তু এই যে যখন খেলোয়াড় মানে ক্যাপ্টেন নির্বাচন বা ওখানে হচ্ছে হয় কোচ এবং ক্যাপ্টেন সাংবাদিকদের একটা অপশন আছে, একজন সাংবাদিক অপশন বোধহয় আছে পারে। একজন, সেই ক্ষেত্রে সেই সিলেকশনটা কিভাবে হয় আসলে? এটা সাধারণত এএফসির সাথে কাজ করেছে এই রকম মানে সাংবাদিককেই বিএফএফ থেকে সিলেক্ট করে। এখানে রায়হান মাহমুদ নামে একজন বাংলাদেশের আছেন, উনি একসময় ইংলিশ পত্রিকাতে কাজ করতেন, এএফসির সাথে কিছু কাজ করেছেন, তো ওই হিসেবে উনি ইউজুয়ালি সাধারণত ভোট দেয় ওইসব ক্ষেত্রে। ওকে, ওকে ভাই, আমার মনে হয় যে আমরা প্রায় 1.5 ঘন্টা ব্যাপী একটা আলোচনা করলাম। অনেকগুলা ডাউট, অনেকগুলা প্রশ্ন এখান থেকে ক্লিয়ার হয়েছে, মানে যেগুলা শুধুমাত্র আমার প্রশ্ন না, অনেক মানুষের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে, যারা এই প্রশ্নগুলার একটা স্ট্রেট কাট জবাব কখনো পায় না কারো থেকে, কারণ দেশে বসে আসলে এগুলার জবাব দেওয়াও বেশ কিছু জায়গায় ক্ষেত্রে ডিফিকাল্ট, সেগুলো আপনি খুব সুন্দরভাবে বলতে পারছেন। তো আশা করি সামনে আবারও আপনার সাথে আহ বসবো, ইনশাল্লাহ বিভিন্ন বিষয়ে কথা ওকে। বলবো। আপনার যদি শেষ কোনো কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে। উম শেষ বলতে আলাদাভাবে কিছু বলার নেই। সেটা হচ্ছে যে কখনো কেউ আসলে আমরা হতাশ না হই। হতাশ হলে অনেক কিছুই মানে নেগেটিভ মনে হয়। পজিটিভ থাকলে দেখবেন সবকিছুই ভাল লাগে। আমি হয়তো অনেক সমালোচনা করি অনেক ক্ষেত্রে ক্রিকেটের, ফুটবলের নানান সমস্যাগুলো নিয়ে বলি। আমাকে এটা নিয়ে বলে যে, "আপনি এত সমালোচনা করেন কেন?" আমি বলি, "ভাই প্রশংসা করার জন্য, তেল দেওয়ার জন্য অনেক মানুষ আছে। সমস্যাগুলো তুলে যদি আপনি প্রকৃত অর্থে ভালো চান, তাহলে আসলে ওই সমস্যাগুলো তুলে ধরতে হবে।" এই কারণেই সমস্যা তুলে ধরি। এর অর্থ এই না যে আমি খুব নেগেটিভ মানুষ, সবসময় সমালোচনা করি। সবাইকে পজিটিভ থাকার একটা মানে আহ্বান জানাই। পজিটিভ থাকবেন, জীবন ভালো থাকবে, চারপাশ ভালো থাকবে।